আজকে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস টপিকসের ইনভেন্টরি রিডিংটা কভার করব। এটা বুক 3 লার্নিং মডিউল 5। এটা কমপ্লিট করার পরেও আমাদের আরো 5টা রিডিং বাকি থাকবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস টপিকসে। First, always distinguish between cost included in inventories and cost recognized as expense in the period in which they are incurred. এখানে বলা আছে যে আমাদের ইনভেন্টরি ইয়ার ইন্ডে বা পিরিয়ড শেষে আমাদের হাতে যে ইনভেন্টরি গুলা থাকে সেগুলোর মধ্যে কোন কস্ট গুলা ইনক্লুড হবে আর কোনটা ওই বৎসরের পিরিয়ডিক কস্ট হিসাবে বা এক্সপেন্স হিসাবে আমরা চার্জ করব। সো ইনভেন্টরির মধ্যে নর্মালি কি থাকে? ইনভেন্টরির মধ্যে নর্মালি থাকে হচ্ছে আপনার র ম্যাটেরিয়াল, ওয়ার্ক ইন প্রোগ্রেস, দেন হচ্ছে ফিনিশড গুডস। সো এখন আমাদের যেই অর্গানাইজেশন বা যে কোম্পানি সেটা যদি এমন হয় যে ওরা ট্রেডিং বিজনেস করে, তাদের সেক্ষেত্রে তাদের আসলে র ম্যাটেরিয়াল বা ওয়ার্ক ইন প্রোগ্রেস বলে কিছু থাকে না, যা থাকে সবই ফিনিশড গুডস, বিকজ তারা গুডসটা প্রডিউস করতেছে, কোনো ধরনের চেঞ্জ না করেই সেটা আবার বিক্রি করছে। বাট এটা যদি একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি হয় তাহলে কি হয়, তারা র ম্যাটেরিয়াল পারচেস করে কিছু র ম্যাটেরিয়াল ওই অবস্থাতেই থেকে যায় ওই পিরিয়ড শেষে বা হচ্ছে মান্থ শেষে বা কোয়ার্টার শেষে বা ইয়ার শেষে। ওইটা কি হয়, ওইটা র ম্যাটেরিয়াল হিসেবেই থেকে যায়। আবার কিছু থাকে যেটা হয়তো এখন কনভার্সন প্রসেসে বা ম্যানুফ্যাকচারিং প্রসেসে আছে, যেটা ম্যানুফ্যাকচারিং প্রসেসে থাকে ওটাকে বলি আমরা ডাব্লিউআইপি বা ওয়ার্ক ইন প্রোগ্রেস। আর কিছু হচ্ছে আপনার ফিনিশ হয়ে গেছে, আপনি প্রোডাক্টটা তৈরি করে ফেলেছেন, তৈরি করার পরে এখনো আপনি বিক্রি করেন নাই বা ডেলিভারি দেন নাই, সেটা হচ্ছে আপনার ফিনিশড গুডস। এখন এই যে ইনভেন্টরি হচ্ছে কি কারেন্ট অ্যাসেট। তো এই ইনভেন্টরির ভ্যালু ক্যালকুলেশনে আমাদের কোন কস্ট গুলা থাকবে আর কোনগুলো আমরা আসলে পিরিয়ডিক্যাল এক্সপেন্স হিসেবে চার্জ করব। কস্ট টু ইনক্লুড ইন ইনভেন্টরিজ আর অল কস্ট অফ পারচেস। তার মানে হচ্ছে আমরা র ম্যাটেরিয়াল পারচেস করার জন্য যা কস্ট ইনকার করব পুরাটাই আপনার ইনভেন্টরির কস্টিং এর মধ্যে চলে আসবে। কস্ট অফ কনভার্সন, এই যে কনভার্ট করার জন্য যে কস্ট গুলো হবে সেগুলোও আসবে। আদার কস্ট ইনকার্ড ইন ব্রিঙ্গিং দ্য ইনভেন্টরিজ টু দেয়ার প্রেজেন্ট লোকেশন অ্যান্ড কন্ডিশন। আপনি ইনভেন্টরি বা হচ্ছে র মেটেরিয়াল পারচেস করেছেন, সেটা আনার জন্য আপনার যে খরচ বা বর্তমান কন্ডিশনে আনার জন্য যে খরচ সেগুলা। সো আপনার ধরেন র মেটেরিয়াল রয়ে গেছে 10 টন, তাহলে এই র মেটেরিয়ালটা আপনার পারচেসের কস্ট এবং আপনার গোডাউনে আনা পর্যন্ত যে খরচ এগুলা কি হবে এর মধ্যে ইনক্লুডেড হবে। 10 টন তাহলে কি আপনি ধরেন এই 10 টন আপনি 100 টাকা করে টন, সরি 1 লাখ টাকা করে আপনি টন পারচেস করলেন, ঠিক আছে, বা 1 কোটি টাকা করে পারচেস করলেন, 1 crore করে আপনি প্রতি টন র মেটেরিয়াল পারচেস করলেন, প্লাস আপনার আনার জন্য খরচ হচ্ছে আরো ধরেন 10 লাখ টাকা। তাহলে কি হবে আপনার 10 crore 10 লাখ টাকা হচ্ছে আপনার র ম্যাটেরিয়াল। দেন আপনি সেটাকে যখন আবার ধরেন আপনার ডাব্লিউআইপি রয়ে গেছে ধরেন 2 টন, তো 2 টনের কস্টিং হয়তো বা ছিল আপনার প্রতি টন 1 crore করে 2 কোটি টাকা, প্লাস আপনি এই যে কনভার্সন প্রসেসের মধ্যে আপনার কিছু কস্ট ইনকার করছে, ধরেন আরো 1 কোটি টাকা আপনার কস্ট ইনকার করেছে এই 2 টনকে আপনি যখন কনভার্সন করছেন, তাহলে আপনার ডাব্লিউআইপির কস্টটা কত হবে? 3 কোটি টাকা। দেন কিছু ধরেন আপনার 1 টন আপনার হাতে রয়ে গেছে যেগুলো আপনি প্রোডাক্টটা ফিনিশড প্রোডাক্ট তৈরি করে ফেলেছেন, সেটা তাহলে আপনি এই যে প্রোডাক্টটা তৈরি করার জন্য যাবতীয় খরচ সবগুলা এর মধ্যে ইনক্লুডেড হবে। এইভাবে আমরা কি করব, ইনভেন্টরির কস্টটা বের করার সময় আমরা রিলেভেন্ট যে কস্ট গুলা এগুলো আমরা ইনক্লুড করব যে আমাদের কস্টটা বের করার জন্য। আর কোনগুলো এক্সক্লুডেড হবে, কস্ট এক্সক্লুডেড ফ্রম দ্য ইনভেন্টরি। অ্যাবনর্মাল যদি কোনো কস্ট থাকে ইনকার্ড অ্যাজ এ রেজাল্ট অফ ওয়েস্ট অফ ম্যাটেরিয়ালস, লেবার অর আদার প্রোডাকশন কনভার্সন ইনপুট।
সো আপনি আমাদের কোনো ইনএফিসিয়েন্সির কারণে বা কোনো অ্যাক্সিডেন্টের কারণে যদি যদি কোনো অ্যাবনর্মাল কস্ট ইনকার করে, সেই কস্টটা আমরা ইনভেন্টরির এই যে ভ্যালুয়েশনের মধ্যে আমরা আনবো না, বরং সেটাকে আমরা কি করব, ওই বছরের একটা অ্যাবনর্মাল কস্ট হিসাবে আমরা এক্সপেন্স হিসাবে চার্জ করব। ওইটা আমরা আমাদের অ্যাসেটের মধ্যে আমরা সেটাকে ক্যারি ফরওয়ার্ড করব না। Any storage cost unless required as part of production process, তার মানে হচ্ছে আমরা এই যে র মেটেরিয়াল বা ওয়ার্ক ইন প্রোগ্রেস বা ফিনিশড গুডস এগুলো স্টোরেজ করার জন্য যদি গোডাউনে রাখার বিষয় থাকে, এই কস্টটা আমরা ওই বৎসরের বা ওই পিরিয়ডের কস্ট হিসেবে চার্জ করব, সেটা আমরা ইনভেন্টরির কস্টিং এ আনবো না। আনলেস যদি এমন হয় যে না ধরেন আপনার এমন কোনো একটা প্রোডাক্ট তৈরি করছেন যেটা সার্টেন একটা স্টোরেজ কন্ডিশনে, সে র মেটেরিয়াল থেকে ফিনিশড প্রোডাক্টে কনভার্ট করার জন্য সার্টেন একটা প্রসেসের মধ্যে আপনার একটা স্টোরেজ একটা সিস্টেমের মাধ্যমে স্টোরেজ করতে হয়, করলে পরেই তারপরে হচ্ছে কি আপনার ফিনিশড গুডসটা হয়, তাহলে আমরা শুধুমাত্র সেই ক্ষেত্রে স্পেসিফিক ক্ষেত্রে আমরা স্টোরেজ কস্টকে ইনভেন্টরির মধ্যে ইনক্লুড করতে পারি। আদার ওয়ে মোস্ট অফ দ্য কেসে আমরা স্টোরেজ কস্টকে এক্সক্লুড করব, অর্থাৎ ইনক্লুড করব না ইনভেন্টরিতে। অল অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড অ্যান্ড সেলিং কস্ট, আমাদের সেলিং বা হচ্ছে ওভারহেড রিলেটেড যে কোনো কস্ট সেগুলা হচ্ছে ইনভেন্টরিতে অ্যাড হবে না। দিস এক্সক্লুডেড কস্ট আর ট্রিটেড অ্যাজ এক্সপেন্স, এই যে আইটেমগুলো যেগুলো এক্সক্লুড হচ্ছে সেগুলোকে আমরা কি বলি, এক্সপেন্স বলে থাকি, and recognized on the income statement in the period in which they are incurred, তার মানে ইনকাম স্টেটমেন্টে আমরা এগুলো যেই বছর বা যেই পিরিয়ডে এটা হচ্ছে সেই পিরিয়ডে আমরা রিকগনাইজ করে থাকি। ডেসক্রাইব ডিফারেন্ট ইনভেন্টরি ভ্যালুয়েশন মেথডস, ইনভেন্টরি ভ্যালুয়েশনের ডিফারেন্ট ডিফারেন্ট মেথড আছে, সেই মেথড গুলা আমরা দেখব। ফার্স্ট হচ্ছে স্পেসিফিক আইডেন্টিফিকেশন মেথড। স্পেসিফিক আইডেন্টিফিকেশন মেথডটা কি, যে আমাদের যেই ইনভেন্টরি গুলা আছে সেটা স্পেসিফিক্যালি যে হ্যাঁ এইখানে আপনার কোন কোন ইনভেন্টরি আছে সেটা আমরা আইডেন্টিফাই করে নিব। দ্য স্পেসিফিক আইডেন্টিফিকেশন মেথড ইজ ইউজড ফর ইনভেন্টরি আইটেমস দ্যাট আর নট অর্ডিনারিলি ইন্টারচেঞ্জেবল and for goods that have been produced and segregated for a specific project। ধরেন আপনি একটা এয়ারক্রাফট তৈরি করছেন, তাহলে এই এয়ারক্রাফটটা কি, এই যতক্ষণ পর্যন্ত আপনি সেল না করছেন এবং ডেলিভারি না করছেন এটা আপনার একটা ইনভেন্টরি, তাই তো? সো এই যে ইনভেন্টরি, এই ইনভেন্টরিটা আপনি কি দুইটা মডেলকে একসাথে করতে পারবেন না, করবেন না। আপনি তখন স্পেসিফিক্যালি যেই মডেলটা আপনি ডেভেলপ করছেন প্রতিটা মডেলের আলাদা আলাদা আপনি কস্টিং করতে হবে, করে তখন সেটা আপনি ইনভেন্টরিতে রেকর্ড করবেন। তার মানে এক্ষেত্রে আমরা কি মেথড ইউজ করছি, স্পেসিফিক আইডেন্টিফিকেশন মেথড, বিকজ দুইটা মডেলের বা দুইটা কাস্টমাইজ এয়ারক্রাফট আমি আসলে একটা আরেকটার সাথে ইন্টারচেঞ্জ করতে পারি না। This method is also commonly used for expensive goods that are uniquely identifiable, such as precious gemstones. This method matches the physical flow of specific items sold and remaining in the inventory to their actual cost. So এই ক্ষেত্রে আমরা স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করে থাকি, সে ধরেন আপনার 10F3 ধরেন এটা একটা আপনার একটা জুয়েলের নাম। সো এটার ধরেন কস্টিং হচ্ছে 100 crore টাকা, আর একটা ধরেন 11G5, সো এটা ধরেন আরেকটা জুয়েল যার প্রাইস হচ্ছে ধরেন 500 crore টাকা। তো আপনি এই বছর কেনার পরে এটা ধরেন আপনি সেল করে দিয়েছেন, সোল্ড। তাহলে কি হবে, আপনি যখন আপনার কাছে ধরেন এই বছর আপনি পারচেস করেছেন দুইটা জুয়েলারি, আর এখন আপনার কাছে আছে হচ্ছে একটা,
তো আপনার ইনভেন্টরি ভ্যালু কি হবে? আপনি এগুলোকে অ্যাভারেজ করতে পারবেন না, তখন আপনি স্পেসিফিক্যালি আপনার ইনভেন্টরি ইন হ্যান্ড হবে হচ্ছে 500 crore টাকা। দ্যাট মিনস আপনি স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করছেন যে আপনার কাছে কোন ইনভেন্টরিটা আপনার গোডাউনে রয়ে গিয়েছে। FIFO, ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড। FIFO assumes that the oldest goods purchased or manufactured are sold first. So FIFO ইনভেন্টরি ভ্যালুয়েশনের ক্ষেত্রে আমরা আরেকটা মেথড ইউজ করে থাকি, সেটা হচ্ছে FIFO মেথড। সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে আমরা ধরে নেই যে ধরেন আমরা কন্টিনিউয়াস বেসিসে কি করছি, আমরা ইনভেন্টরি পারচেস করছি বা র মেটেরিয়াল পারচেস করছি, এন্ড দেন কন্টিনিউয়াস বেসিসে আমরা প্রোডাকশন করছি, সেল করছি। বা রিটেল যদি হয় তাহলে হচ্ছে গিয়ে আমরা কন্টিনিউয়াস বেসিসে ফিনিশড প্রোডাক্ট পারচেস করছি, এন্ড দেন আমাদের শেলফে রাখতেছি, দেন আমরা সেল করছি। এই ক্ষেত্রে আপনার ফিফো মেথডে ধরে নেওয়া হয় যে প্রথমে যেই আইটেমটা পারচেস করা হচ্ছে সেটাই আমরা প্রথমে বিক্রি করছি। যদিও ইন রিয়েলিটি আমরা হয়তো সব একসাথে রেখে দিয়েছি, কোনটা যে আগে পারচেস করেছি আর কোনটা যে পরে পারচেস করেছি আমরা হয়তো সেটা কাউন্ট করছি না, আমরা জাস্ট সেল করছি। বিকজ এই ক্ষেত্রে কি হয়, নর্মালি প্রোডাক্ট গুলো হয় হচ্ছে সেম টাইপের বা হোমোজেনাস প্রোডাক্ট হয়ে থাকে। তো হোমোজেনাস প্রোডাক্ট যদি হয়, আপনি পারচেস করছেন এন্ড আপনি সেল করছেন। সে আপনি ধরেন সিমেন্টের বিজনেস করেন, তো সিমেন্ট আপনি কি করতেছেন, পারচেস করতেছেন আপনার সাপ্লায়ারের কাছ থেকে, আপনি কিনতেছেন, আপনার গোডাউনে রাখতেছেন, আবার যখন আপনার কাস্টমার অর্ডার দিচ্ছে আপনি ডেলিভারি দিচ্ছেন। বাস্তবিক ক্ষেত্রে আপনি গোডাউনে কি হচ্ছে যে আপনার কাছে সামনে যেটা থাকে আপনি হয়তো ওইটাই আগে ডেলিভারি দিয়ে দিচ্ছেন, অথবা মাঝখান থেকে দিচ্ছেন, অথবা ভিতর থেকে দিচ্ছেন, যেখানে যেভাবেই দেন না কেন আপনি আসলে যখন ডেলিভারিটা দিচ্ছেন ঠিক ওই সিস্টেমটা ফলো করছেন না, যে কোন বস্তাটা আগে কিনেছেন আর কোন বস্তাটা আগে ডেলিভারি দিচ্ছেন। বাট আপনি যখন অ্যাকাউন্টিং সিস্টেমটা ফলো করতেছেন তখন আপনি কি করছেন, আপনি ধরে নিচ্ছেন যে প্রথমে যে আইটেম বা যেই সিমেন্টের ব্যাগগুলো কিনা হয়েছে সেগুলাই আপনি প্রথমে ডেলিভারি দিচ্ছেন। তো এটা ধরলে ইম্প্যাক্টটা কি হয়? ইম্প্যাক্টটা যেটা হয় যে যদি এমন হয় যে সিমেন্টের প্রাইস দিন দিন বাড়ছে, তখন কি হচ্ছে যে আমরা যদি ফিফো মেথড ইউজ করি তখন আমরা যখন কস্টটা বুক করব তখন কি হবে, আমাদের লো কস্ট যে আইটেমটা বা আগের কিনা যে প্রাইসটা সেটাকে আমরা দেখাবো যে অলরেডি সোল্ড অর ফার্স্ট সোল্ড, এন্ড দেন এরপরে যেটা কিনা হয়েছে সেটাকে দেখাবো যে এরপরে ওইটা বিক্রি হলো। এইভাবে করে রেকর্ডিংটা হয়ে থাকে। The oldest goods purchased are sold first, and the newest goods purchased or manufactured remain in the ending inventory. তাহলে ইন্ডিং ইনভেন্টরিতে কোনটা থাকে, যে লেটেস্ট পারচেজ গুলো আপনার ইন্ডিং ইনভেন্টরিতে থেকে যায়। In other words, the first units included as inventory are assumed to be the first units sold from the inventory. In periods of rising prices, the cost assigned to the units in ending inventory are higher than cost assigned to units sold. Conversely, in periods of declining prices, the cost assigned to units in ending inventory are lower than the cost assigned to units sold. এরপরে কি ওয়েটেড অ্যাভারেজ কস্ট মেথড। এই ক্ষেত্রে আমরা কি করে থাকি, এই ক্ষেত্রে আমরা অ্যাভারেজ করে থাকি, যেই সময় আমরা বিক্রি করছি ওই সময়টাতে আমাদের যেই ইনভেন্টরি গুলো হাতে আছে ওইটার একটা অ্যাভারেজ প্রাইস ঠিক করে প্রাইস বের করে আমরা ওই প্রাইসে আমরা দেখাই যে আমাদের কস্ট অফ গুডস সোল্ড বা হচ্ছে যে প্রোডাক্টটা বিক্রি করলাম সেটার কস্ট হচ্ছে সেই অ্যাভারেজ প্রাইস। Weighted average cost assigns the average cost of goods available for sale, beginning inventory plus purchases, conversion and other costs during the accounting period to units that are sold as well as to the units in the ending inventory. So in an accounting period, the weighted average cost per unit is calculated
as the total cost of units available for sale divided by the total number of units available for sale in the period. Total cost of goods available for sale, total units available for sale. So এখানে কি হচ্ছে, ধরেন আমরা একে পারচেস করলাম হচ্ছে 100 ইউনিট at the rate সে 10 টাকা করে, তাহলে আমার এখানে কস্টিং কত, এখানে হচ্ছে আমার 1000 টাকা। দেন আমরা 30 একে পারচেস করলাম হচ্ছে আরো 100 ইউনিট, এখন আমরা পারচেস করলাম সে 12 টাকা করে, 1200 টাকা। দেন আমরা সেল করলাম, ধরেন আমরা 5/2 এসে সেল করলাম 150 ইউনিট। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে 150 ইউনিট বিক্রি করলাম, এটা রেটটা কত হবে, হোয়াট উইল বি দ্য রেট। এই আমরা তো একটা প্রাইসে সেল করেছি, হোয়াট এভার দ্য প্রাইস মেবি, কিন্তু আমাদের যে সেল করলাম সেটার কস্ট আমরা কত দেখাবো, কারণ আমরা তো পুরাটা বিক্রি করি নাই, আমরা বিক্রি করছি 150 ইউনিট, বাট আমরা পারচেস করেছি এই পর্যন্ত 200 ইউনিট। সেই ক্ষেত্রে আমরা যেটা করব, এই 200 ইউনিট অ্যাভারেজটা বের করব। তো অ্যাভারেজ কিভাবে বের করব, টোটাল হচ্ছে সে 2200 ডিভাইডেড বাই আমাদের টোটাল ইউনিট কত, 200 ইউনিট। তাহলে পার ইউনিটের কস্টিং কত আমাদের 11 টাকা করে। তাহলে আমরা কি করব, বুক করব এফকো মেথড বা এভারেজ কস্ট মেথড যদি হয়, তাহলে আমরা 11 টাকা করে আমরা কস্টটা বুক করব। তাহলে আমাদের কস্ট অফ গুডস সোল্ড কত হবে, 11 ইন্টু 150 যেটা আসে। আর এটা যদি আমাদের ফিফো মেথড হইতো তাহলে আমরা কি করতাম, এটা হচ্ছে আমাদের এফকো। সো যদি আমরা আন্ডার ফিফো, এটা এই সেম এক্সাম্পলটা যদি আমরা ফিফো মেথডে করতাম তাহলে কি হইতো, তাহলে আমরা যখন সেল করছি তখন কস্টিংটা যেটা হইতো, প্রথমে আমরা ধরে নিতাম যে আমাদের ফার্স্ট পারচেজ আমরা সেল করছি আগে, সো 100 ইউনিট সোল্ড ফার্স্ট, তো 100 ইন্টু 10, আর বাকি 50 ইউনিট এটা হচ্ছে পরের যেই বাকিটুকু আছে সেটা, তার মানে বাকি 50 হচ্ছে 12 টাকা করে। তাহলে এখানে আপনার 10 ইন্টু 100 হচ্ছে 1000, আর এখানে 50 ইন্টু 12 হচ্ছে আপনার 1600। তাহলে এখানে আমার কস্টিং কত, এখানে আমার কস্টিং হচ্ছে 1600 টাকা। আর এই ক্ষেত্রে আমাদের কস্টিং কত, কস্টিং হচ্ছে আপনার 11 ইন্টু 150, যেটা আসে কত আসে, 11 ইন্টু 150 ইকুয়াল 1650 টাকা। এই ক্ষেত্রে আমার কস্টিং হচ্ছে 1650 টাকা। এখন আসেন আমরা যদি সেম জিনিসটা যেটা করি যে লিফো মেথডে করি, এই এক্সাম্পলটাই আমরা যদি লিফো মেথডে দেখি, তাহলে আমরা কত কস্টিং দেখাবো বা কস্ট আমি কত বুক করব। সেক্ষেত্রে আমি ধরে নিব যে আমার লেটেস্ট পারচেজ ইজ সোল্ড ফার্স্ট, তার মানে হচ্ছে আমার 100 ইউনিট, এই যে 30 একে যেটা পারচেজ করলাম সেইটা আমাদের ফার্স্টে বিক্রি হবে। তো ফার্স্টে বিক্রি হইলে 100 ইন্টু 120, তার মানে এখানে হচ্ছে 1200, আর হচ্ছে বাকি 50 হচ্ছে আগের যে পারচেসটা, একের পারচেস থেকে বিক্রি হবে, দ্যাট মিনস 50 ইন্টু 10 ইকুয়াল টু 500। তাহলে আমার কস্টিং কত, আমার কস্টিং হচ্ছে 1700, বা কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে 1700। সো লিফো কি হচ্ছে, আরেকটা জিনিস একটু মনে রাখতে হবে যে লিফোটা পারমিটেড হচ্ছে আন্ডার ইউএস গ্যাপ অনলি। এটা কিন্তু আপনার আইএফআরএস যদি আপনি ফলো করেন বা আইএফআরএস এর স্ট্যান্ডার্ড ফলো করে যদি আপনি অ্যাকাউন্টিং তৈরি করেন, তাহলে আপনি লিফো মেথড ইউজ করতে পারমিটেড না। সেক্ষেত্রে আপনি ওই যে বাকি তিনটা আছে, স্পেসিফিক আইডেন্টিফিকেশন, ফিফো, এফকো, এগুলো শুধুমাত্র ইউজ করতে পারবেন। বাট ইউএস গ্যাপ অ্যালাউ করে লিফো মেথড ইউজ করা। দিস মেথড অ্যাসিউমস দ্যাট দ্য নিউয়েস্ট গুডস purchased or manufactured are sold first, and the oldest goods purchased or manufactured, including beginning inventory, remain in the ending inventory. তার মানে এই ক্ষেত্রে দেখেন, আগের যে 100 ইউনিট পারচেস করলেন ওখান থেকে 50 ইউনিট বিক্রি হয়নি, ওইটা কিন্তু আপনার এন্ডিং ইনভেন্টরিতে
থেকে যাচ্ছে, বিকজ আপনি ধরে নিচ্ছেন যে আপনি লেটেস্টটা আগে পারচেস করছেন। In other words, the last unit included in the inventory are assumed to be the first unit sold from the inventory. In periods of rising prices, the cost assigned to the units in inventory are lower than the cost assigned to units sold. Conversely, in periods of declining prices, the cost assigned to units in inventory are higher than the cost assigned to the units sold. Next is calculate and compare cost of sales, gross profit, ending inventory using different inventory valuation methods using perpetual and periodic inventory system. So calculation of cost of sales, gross profit, and ending inventory. In periods of changing prices, the allocation of total inventory cost, that is cost of goods sold, cost of goods available for sale, between cost of sales on the income statement and inventory on the balance sheet. এখানে কি বলতে চাচ্ছে যে আপনার টোটাল ইনভেন্টরি কস্টের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে কস্ট অফ সেলস, অর্থাৎ যতটুকু আপনি বিক্রি করে দিলেন আর যতটুকু আপনার হাতে পিরিয়ড শেষে রয়ে গিয়েছে। সো টোটাল ইনভেন্টরি কস্টকে আমরা বলতে পারি কি কস্ট অফ সেলস, কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেলও বলতে পারি। তার মানে আমরা প্রোডাক্টটা তৈরি করেছি বা প্রোডাক্টটা আছে, আমরা বিক্রি করার জন্য এটা রেডি, এইরকম এইটাই মিন করছে যে সেটার সেই প্রোডাক্টের কস্টটা কত। এখন এই যে আপনার টোটাল ইনভেন্টরি কস্টের মধ্যে আমরা বলছি একটা হচ্ছে গিয়ে কস্ট অফ গুডস সোল্ড, সিওজিএস, তার মানে যেই যেই প্রোডাক্টস গুলা অলরেডি বিক্রি করে ফেলা হয়েছে তার কস্ট, এন্ড আর কি আছে প্লাস হচ্ছে ইনভেন্টরি ব্যালেন্স আর ইনভেন্টরি অন হ্যান্ড। সো যতটুকু বিক্রি করে দিলাম তার কস্ট, আর একটা হচ্ছে যেই ইনভেন্টরি গুলো এখন আমার হাতে আছে তার কস্ট। সো আমরা যখন আমাদের ইনকাম স্টেটমেন্ট বা ব্যালেন্স শিটটা তৈরি করি তখন একটা স্পেসিফিক টাইমে আমরা তৈরি করি, ইনকাম স্টেটমেন্টটা তৈরি করি একটা স্পেসিফিক পিরিয়ডের জন্য, আর ব্যালেন্স শিটটা তৈরি করি কি একটা স্পেসিফিক ডেটে। যেহেতু আমরা একটা পিরিয়ডের জন্য তৈরি করি, ওই পিরিয়ডে আমাদের যা সেল হইলো ওই সেলের কস্ট কত ছিল সেটা হচ্ছে আমাদের কস্ট অফ গুডস সোল্ড। আর হচ্ছে যা বিক্রি হলো না, হাতে রয়ে গেছে, ওই ইনভেন্টরিটুকুর কস্ট কত, এই দুইটা একসাথে করে আমরা পাই হচ্ছে টোটাল ইনভেন্টরি কস্ট। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট মেথড ইনভেন্টরি ভ্যালুয়েশনের, এইটার কারণে কি হচ্ছে আমাদের আমাদের এই দুইটা জিনিস এফেক্টেড হচ্ছে। কস্ট অফ গুডস সোল্ড কোন সিস্টেমে হয়তো বেশি হচ্ছে, আরেকটা সিস্টেমে কম হচ্ছে, এন্ড ভাইস ভার্সা। যদি কস্ট অফ গুডস সোল্ড বেশি হয় তাহলে কি হবে আপনার ইনভেন্টরি অন হ্যান্ডটা কম হচ্ছে, কারণ টোটাল ইনভেন্টরি কস্টটা কিন্তু কোনো সিস্টেমেই চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ হচ্ছে কোথায়? চেঞ্জ হচ্ছে কস্ট অফ গুডস সোল্ডে, যে আমরা ইনকাম স্টেটমেন্টে কতটুকু চার্জ করছি আর হচ্ছে আমাদের ব্যালেন্স শিটে কতটুকু থাকছে, এইটা হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়েশনটা হচ্ছে। Just give me 1 second.
সো আমরা যদি এক্সাম্পল 2টা দেখি, আমাদের বুকের এক্সাম্পল 2, এখানে কি বলছে, ইনভেন্টরি কস্ট ফ্লো ইলাস্ট্রেশন ফর স্পেসিফিক আইডেন্টিফিকেশন, আপনার ওয়েটেড অ্যাভারেজ কস্ট, ফিফো লিফো মেথড। সো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে গ্লোবাল সেলস ইনকর্পোরেশন একটা কোম্পানি, তার হচ্ছে ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট ডিফারেন্ট পারচেস সে করছে। কি পারচেস করছে? দ্য সোপ কনজিউমার প্রোডাক্ট তৈরি করে, দ্য সোপ ইজ সোল্ড বাই কিলোগ্রাম, কিলোগ্রামে তারা বিক্রি করে। GSI began operation in 2018 during which it purchased and received initially, 2018-তে অপারেশন শুরু করে, তার মানে হচ্ছে তার বিগিনিং এ কোনো ইনভেন্টরি ছিল না, সে পারচেস করলো and received initially 1 লাখ কেজি অফ সোপ, যেটা হচ্ছে 110 দিরহাম পার কেজি। তারপরে কি করলো? তারপরে 2 লাখ কেজি রিসিভ করলো 100 দিরহাম করে, এন্ড দেন ফাইনালি 300 কেজি। তার মানে প্রথমে কি করলো? প্রথমে 100 কেজি কত করে? 110 দিরহাম করে। তারপরে 200 কেজি কত করে? 100 দিরহাম করে। এন্ড দেন 300 কেজি, এটা কত করে? 90 দিরহাম করে, তাই তো? এগুলা সে রিসিভ করলো বা পারচেজ করলো, পারচেজ এন্ড রিসিভ, সে পারচেজ করে এগুলা সে অলরেডি রিসিভ করে ফেলছে। এন্ড দেন কি করলো সে? এটা হচ্ছে তার পারচেজ। তারপরে তার সেল শুরু হলো। GSI সোল্ড 520 কেজি এট 240 করে, তার মানে সেল 520 কেজি বিক্রি করলো কত করে? 240 করে। GSI stores its soap in its warehouse so that soap from each shipment received is readily identifiable. During 2018, the entire 1 lakh kg from the first shipment received and 180 kg of second shipment receives, 240 kg of the final shipment received was sent to the customers. Answer to the following question should be rounded to 1000 customers. এখন দেখেন, ও যখন বিক্রি করলো 520 কেজি ওই বছর বিক্রি করছে, তো সেখানে সে কিভাবে বিক্রি করছে সে বলতেছে যে বিক্রি করার সিকোয়েন্সটাও দিয়ে দিছে, যে সেলের ক্ষেত্রে প্রথমে সে ডেলিভারি করছে, যে প্রথমে যে পারচেসটা করছে ওইটা পুরাটাই সে ডেলিভারি দিছে। তারপরে কি করছে? এই যে 200 কেজির মধ্যে 180 কেজি ডেলিভারি দিছে। দেন হচ্ছে আপনার বাকিটুকুর মধ্যে, বাকি 3 লাখের মধ্যে দিছে হচ্ছে 2,40,000। তার মানে ও আলাদা আলাদা শিপমেন্ট থেকে এটা দিয়েছে। তাহলে আমি যদি বলি যে এটা শিপমেন্ট নাম্বার 1, এটা হচ্ছে শিপমেন্ট নাম্বার 2, এটা হচ্ছে শিপমেন্ট নাম্বার 3। তো শিপমেন্ট নাম্বার 1 থেকে প্রথমে হচ্ছে 1 লাখ দিছে, শিপমেন্ট নাম্বার 2 থেকে 1,20,000, আর শিপমেন্ট নাম্বার 3 থেকে 2,40,000 কেজি সে ডেলিভারি দিয়েছে। এরপরে আপনার কোশ্চেন গুলো আসছে যে হোয়াট আর দ্য রিপোর্টেড কস্ট অফ সেলস, গ্রস প্রফিট, এন্ডিং ইনভেন্টরি যদি স্পেসিফিক আইডেন্টিফিকেশন মেথড হয়। তো স্পেসিফিক আইডেন্টিফিকেশন মেথড হলে কি হবে? আমরা নাম্বার 1 এর ক্ষেত্রে, এই ক্ষেত্রে কি করব? 1 এর ক্ষেত্রে আমরা প্রথমে বলবো হচ্ছে যে 100 কেজি যেটা সেটা ডেলিভারি দিচ্ছে প্রথম চালান থেকে, তো প্রথম চালানের পারচেস কত ছিল? 110 করেছিল। তারপরে যেটা হচ্ছে যে 180 কেজি ডেলিভারি দিল সেকেন্ড চালান থেকে, সেকেন্ড চালানের কস্টিং কত ছিল? 100 করেছিল। তারপরে হচ্ছে থার্ড চালানে 300-র মধ্যে 240 দিল, 240, তো ওইটা আপনার পারচেস প্রাইস কত ছিল? 90 করেছিল। তাহলে যদি স্পেসিফিক আইডেন্টিফিকেশন মেথড হয় তাহলে আমরা এগুলাকে কি টোটাল আপ করব, টোটাল করে আমরা বের করব যে এখানে আমাদের
যে বিক্রি করলাম সেটার কস্টিং কত, তাহলে সিও জিএস আমরা এখানে পেয়ে যাব। তো সিও জিএস যদি পেয়ে যাই, এরপরে প্রশ্ন আসবে যে আমাদের তাহলে হাতে কত আছে আর হচ্ছে গ্রস প্রফিট কত। সিও জিএস যদি আমি পেয়ে যাই, আমার সেল কত, সেল হচ্ছে আমাদের 240 টাকা করে, তাই তো। তো 520 কেজি 240 টাকা করে কত টাকা আমাদের সেল হয়েছে, এখানে আমরা সরাসরি দেখি যে আমাদের সেলের পরিমাণ হচ্ছে 124.8 মিলিয়ন। আর কস্ট আমরা এই যে যেটা দেখাচ্ছিলাম যে প্রথম চালান থেকে 110 কেজি, দ্বিতীয় চালান থেকে 180 কেজি 100 টাকা করে, তৃতীয় চালান থেকে 90 কেজি, এখানে আমাদের টোটাল কস্ট অফ সেলস ছিল 50.6 মিলিয়ন। তাহলে আমাদের গ্রস প্রফিট হচ্ছে এই ক্ষেত্রে 74.2 মিলিয়ন। আচ্ছা, ইন্ডিং ইনভেন্টরি কত আমাদের হাতে, প্রথম চালানের পুরোটাই আমরা ডেলিভারি দিয়েছি, সেকেন্ড চালান থেকে 20,000 ইউনিট আছে, প্রতিটা 100 করে, আর লাস্ট চালান থেকে আমাদের 60,000 আছে, যেটা 90 করে। টোটাল আমাদের 7.4 মিলিয়ন হচ্ছে ইন্ডিং ইনভেন্টরি। এই যে আমরা আলাদা আলাদা করে আইডেন্টিফাই করে নিলাম, এটা কি বলে, এটা হচ্ছে স্পেসিফিক আইডেন্টিফিকেশন মেথড। সেকেন্ডটা বলছে অ্যাভারেজ কস্ট মেথডে আমরা কিভাবে বের করব। তো সেকেন্ড সলিউশনে অ্যাভারেজ কস্ট মেথড যদি হয়, আমরা অ্যাভারেজ কস্টটা বের করে নিব। সো প্রথমে আমাদের 100 বা 1 লাখ, 1 লাখ ইন্টু 110, প্রথম চালানটা 110 করে আমরা নিয়েছিলাম, দ্বিতীয় চালানে 2,00,100 করে, তৃতীয় চালানে 3,90,000 করে। সো টোটাল কস্টকে আমরা টোটাল যে পারচেসটা সেটা দিয়ে ডিভাইড করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 96.667, এটা হচ্ছে কি অ্যাভারেজ কস্ট। সেলে কোনো চেঞ্জ হবে না, সেল তো আমরা 520 ইউনিট 240 করে সেল করছি, এখানে আসলে কোনো চেঞ্জ হবে না। কস্ট অফ সেলসে গিয়ে চেঞ্জ হবে। দেখেন, আমরা স্পেসিফিক আইডেন্টিফিকেশনে আমরা প্রতিটা স্পেসিফিক ইনভেন্টরির আলাদা আলাদা প্রাইসিংটা আমরা বের করে ওইভাবে করেছি। আর এই ক্ষেত্রে কি করছি, আমরা অ্যাভারেজ প্রাইস দিয়ে টোটাল কত ইউনিট সেল হলো সেটাকে মাল্টিপ্লাই করলাম অ্যাভারেজ কস্ট দিয়ে, মাল্টিপ্লাই করলে আমরা পেলাম হচ্ছে 50.267 থাউজেন্ড AED হচ্ছে আমাদের কস্ট অফ সেলস। তাহলে গ্রস প্রফিট সিমিলার ওয়েতে সেলস থেকে আমরা কস্ট অফ সেলস মাইনাস করলে আমরা গ্রস প্রফিটটা পাচ্ছি। আর ইন্ডিং ইনভেন্টরিতে আমাদের অ্যাভারেজ কস্ট মেথডে যেটা অ্যাভারেজ কস্ট সেইটাই হচ্ছে আমার ইন্ডিং ইনভেন্টরি। সো অ্যাভারেজ কস্ট মাল্টিপ্লাইড বাই যে যতটুকু ইউনিট আমার হাতে রয়ে গেছে 80,000 সেটা, সো 7.7 মিলিয়ন। ফিফোতে কি হচ্ছে, ফিফোতে আমরা যখন কস্ট অফ সেলসটা বাইর করছি তখন দেখেন আমাদের যদিও বলা হয়েছে যে সেকেন্ড চালান থেকে আমরা দিয়েছি হচ্ছে 180,000 ইউনিট বা 1.8 লাখ ইউনিট, বাট আমরা যখন কস্টিং করছি তখন কিন্তু আমরা সেভাবে করছি না। আমরা কস্টিং করার সময় প্রথম চালানের পুরাটা, দ্বিতীয় চালানেরও পুরাটা, এবং তৃতীয় চালান থেকে আমরা 220 ইউনিট ডেলিভারি দিচ্ছি। যদিও অ্যাকচুয়ালি কি করেছি, অ্যাকচুয়ালি কিন্তু ডিফারেন্ট করেছি, বাট আমরা যেহেতু আমাদের এখানে কস্টিং মেথডটা হচ্ছে ফার্স্ট যেটা আসবে সেটা প্রথমেই আউট হয়ে যাবে, অর্থাৎ প্রথমেই আমরা বিক্রি করে দিব, সেহেতু আমরা এই প্রসেসে গেলাম। তো সেই ক্ষেত্রে আমাদের কস্টিং যেটা আসছে 50.8 মিলিয়ন, গ্রস প্রফিট এই ক্ষেত্রে 74 মিলিয়ন, ইন্ডিং ইনভেন্টরি 80,000 মাল্টিপ্লাইড বাই 90। কেন 90? কারণ আমরা এই ক্ষেত্রে ধরে নিচ্ছি যে প্রথমের গুলা প্রথমে বিক্রি হয়ে গেছে, এখন যেটা আমাদের হাতে আছে 80,000 ইউনিট, এটা হচ্ছে গিয়ে লাস্ট পারচেজের থেকে আমাদের হাতে আছে। সো 7.2 মিলিয়ন হচ্ছে আমাদের ইন্ডিং ইনভেন্টরি। সেম ওয়েতে আমরা লিফোটাও এখান থেকে আমরা করতে পারবো, করার পরে আমরা এটা দেখবো যে কম্পেয়ার করে দেখবো। এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষণীয় যে আমাদের এই এক্সাম্পলটাতে কি ছিল, প্রাইস ওয়াজ ফলিং, তাই তো, ফলিং প্রাইস। আমরা দেখলাম যে প্রথম পারচেজ থেকে সেকেন্ড পারচেজে কস্টটা আরেকটু কম, থার্ড পারচেজে আরেকটু কম। সেক্ষেত্রে কি হচ্ছে, আমাদের যদি প্রাইসটা ফলিং হয় সেই ক্ষেত্রে আমরা দেখব যে আপনার কস্ট অফ সেলস তার মানে পরের দিকের আইটেমগুলোর কস্ট কম, আগের দিকের গুলার বেশি, তাহলে কস্ট অফ সেলস সবচেয়ে বেশি কোনটাতে হবে, ফিফো মেথডে হবে, কারণ ফিফো মেথড আগের কস্টলি আইটেমগুলো আগে বিক্রি করছে। সো ফিফো মেথডে আপনি এখানে কম্পেয়ার করলে দেখবেন যে
ফিফো মেথডে আমাদের কস্ট হচ্ছে হাইয়েস্ট, তাই তো? এন্ডিং ইনভেন্টরি কি হবে তাহলে? ফিফো মেথডে যদি কস্ট হাইয়েস্ট হয় তাহলে কি হবে? আপনার এন্ডিং ইনভেন্টরি হবে হচ্ছে লোয়েস্ট। এক্ষেত্রে এন্ডিং ইনভেন্টরি লোয়েস্ট। টোটাল কস্ট কিন্তু সবগুলা সেম। একটা জিনিস খেয়াল করে দেখেন, টোটাল কস্ট সবগুলা সেম। কিসের টোটাল কস্ট? টোটাল কস্ট অফ গুডস অ্যাভেইলেবল ফর সেল কিন্তু যে কোনো মেথডে সেম। অনলি থিং ইজ যে এটা ডিস্ট্রিবিউশনটা কতটুকু আমরা কস্ট অফ সেলসে বুক করবো, অর্থাৎ এই বছরের খরচ হিসাবে দেখাবো, আর কতটুকু আমরা ইনভেন্টরিতে অ্যাসেট হিসেবে রেখে দিব, সেটা হচ্ছে গিয়ে আপনার ডিফার করছে বেসড অন যে আমরা কোন মেথডটা ইউজ করছি। এবং প্রফিটও কিন্তু আপনার ডিফার করছে। যখন ফলিং প্রাইস হয় তখন হচ্ছে ফিফো মেথডে আপনার কস্টটা হাইয়েস্ট হবে, সো প্রফিট কি হবে? লোয়েস্ট হবে। এন্ডিং ইনভেন্টরি ভ্যালুটাও লোয়েস্ট হবে, অ্যান্ড ভাইস ভার্সা। বাট ইউজুয়ালি কি হয়? ইউজুয়ালি আসলে প্রাইস আপওয়ার্ড ট্রেন্ডিং থাকে, সো দ্যাট ইউজুয়ালি এটা ডিফারেন্ট সিনারিও হয়ে থাকে। আচ্ছা, এখন আসি আমরা পিরিয়ডিক ভার্সাস পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। সো ইনভেন্টরি সিস্টেমেরও আবার দুই রকম আছে, একটা হচ্ছে পিরিয়ডিক আর একটা হচ্ছে পারপিচুয়াল। পিরিয়ডিকটা কি? একটা পিরিয়ড শেষ হবে, একটা টাইম শেষ হবে, তখন আমরা গোডাউনে যাব, গোডাউনে গিয়ে সব কাউন্ট করব কতটুকু আমাদের গোডাউনে ইনভেন্টরি আছে, দেন আমরা ইদার মেথড ফলো করে, ফিফো হোক, লিফো হোক, এফও হোক, ওই মেথড ফলো করে আমরা দেখবো যে ওই বছর আমাদের পারচেস কত ছিল, সেল কত ছিল, এইভাবে করে আমরা কস্টিংটা বের করে ফেলবো। আর পারপিচুয়ালটা কি? পারপিচুয়ালটা হচ্ছে আপনি যখনই আপনি কোনো পারচেস করছেন আপনি এটা এন্ট্রি দিয়ে ফেলছেন, আবার যখন সেল হচ্ছে তখন আপনি সাথে সাথে আবার ওইটা এন্ট্রি দিয়ে ফেলছেন, এবং আপনি যখন এন্ট্রি দিচ্ছেন তখন ওটার কস্ট অফ সেলসটাও এন্ট্রি হয়ে যাচ্ছে। অর্থাৎ এই ক্ষেত্রে যেটা হয় যে আপনার যখন আমরা সেল এন্ট্রি করছি, যেটা বললাম যে আমাদের ধরেন এখানে 3টা পারচেজ আছে, তো ফোর্থ ট্রানজেকশনটা যদি হয় হচ্ছে সেল, ধরেন ফোর্থ ট্রানজেকশনটা যদি হয় সেল, তাহলে এই যে সেলটা, এই সেলের প্রায়, এই সেলের ক্ষেত্রে আপনার কস্ট অফ গুডস সোল্ড এইটা ডিটারমাইন হবে হচ্ছে এই যে 3টা ট্রানজেকশন এইগুলার উপরে। এইখানে আপনার কতটুকু কি প্রাইসে বা কতটুকু পারচেস করা হলো ওটার উপরে বেস করে আপনার আপডেট হচ্ছে। তার মানে পারপিচুয়াল সিস্টেমে কন্টিনিউয়াস বেসিসে আপনার যখনই একটা বাই হয়, সেল হয়, আমাদের লেজারটা আপডেট হইতে থাকে। আর পিরিয়ডিক সিস্টেমে হচ্ছে শুধুমাত্র বছর পার হইলে পরে আমরা একবারে কস্ট অফ সেলসটা এন্ট্রি দিয়ে থাকি। আমরা কস্ট অফ সেলসটা রেগুলার বেসিসে এন্ট্রি সেক্ষেত্রে দেই না বা আপডেট করি না, বা ইনভেন্টরিটা আমরা রেগুলার বেসিসে আপডেট করি না, পিরিয়ড শেষ হইলে তখন আমরা আপডেট করে থাকি। Under a periodic inventory system, inventory values and cost of sales are determined at the end of accounting period. Purchases are recorded in purchase account. The total purchases and the beginning inventory is the amount of goods available for sale during the period. The ending inventory amount is subtracted from the goods available for sale to arrive at the cost of sales. The quantity of goods in ending inventory is usually obtained and verified through a physical count of the units in the inventory. Under perpetual inventory system, inventory values and cost of sales are continuously updated to reflect purchases and sales. যেটা বললাম, under either system the allocation of goods available for sale to cost of sales and ending inventory in the same if the inventory valuation method used is either specific identification or FIFO method. আচ্ছা, আমরা যদি FIFO মেথড অথবা স্পেসিফিক আইডেন্টিফিকেশন মেথড ইউজ করে থাকি, সেই ক্ষেত্রে আসলে পিরিয়ডিক আর পারপিচুয়ালের কারণে আমাদের কস্ট অফ সেলস এবং এন্ডিং ইনভেন্টরিতে কোনো চেঞ্জ হবে না। কারণ ওই যে যেটা বলছিলাম যে আমরা যদি স্পেসিফিক আইডেন্টিফিকেশন ইউজ করি, আসলে আমরা কখন এন্ট্রি দিচ্ছি ডাজন্ট ম্যাটার, আমরা তো আসলে স্পেসিফিক প্রোডাক্টটাই আইডেন্টিফাই করে ওটার কস্টটা কত সেটা দেখতেছি। আর যদি ফিফো হয়, দেখেন আমরা এইখানে যখন এন্ট্রিটা দিচ্ছি আমরা আসলে প্রথম দিকের আইটেমটা নিচ্ছি, আবার কিছু ট্রানজেকশন পারচেজ হয়েছে, আবার একটা সেল হয়েছে,
কিন্তু সেলটা যখন হইলো আমরা কিন্তু কন্টিনিউ করছি ফ্রম দ্য প্রিভিয়াস। সেই কারণে যেটা হয় যে আপনার পিরিয়ডিক অথবা পারপিচুয়াল যেই সিস্টেমই আপনি ইউজ করেন না কেন, ফিফো এবং স্পেসিফিক আইডেন্টিফিকেশন মেথডে কস্ট অফ সেলস এবং হচ্ছে এন্ডিং ইনভেন্টরির ভ্যালুয়েশনে কোনো প্রকার ডিফারেন্স হয় না। বাট লিফোতে করলে বা অ্যাভারেজ মেথড ইউজ করলে সেটা হয়ে থাকে। কেন? কারণ আপনি যখন ফোর্থ আইটেমটা যখন আপনার সেল হবে, ধরেন আপনি 3টা পারচেস ট্রানজেকশন, দেন ফোর্থ ট্রানজেকশনটা হচ্ছে আপনার সেল ট্রানজেকশন। সো আপনি যখন এখানে সেল বুক করবেন তখন কিন্তু আপনি এখানে যে লাস্টের দিকে যে পারচেস গুলা ওগুলাকে আপনি সেলে অলরেডি বুক করে ফেলবেন। তারপরে যখন আপনার ধরেন আরো কিছু পারচেজ হলো, তারপর আপনি ফিফথ ট্রানজেকশন বুক করতেছেন, তখন আপনি আবার যখন সেল বুক করবেন তখন এখানে এই নতুন ট্রানজেকশন গুলা থেকে আপনি বুক করছেন। তার মানে দেখেন আপনার এইখান থেকে কিছু ইনভেন্টরি হাতে থেকে যাচ্ছে সেকেন্ড স্লট অফ পারচেজ গুলা থেকে, ওয়ারেজ আপনার ফার্স্ট স্লট থেকে কিছু আপনার অলরেডি সোল্ড শো করছে। কেন শো করছে? কারণ আপনি তো এটা পারপিচুয়াল মেথড ইউজ করতেছেন, যখন সেল হয়েছে তখন ওই মুহূর্তে আপনার যেসব ইনভেন্টরি ছিল ওখান থেকে আপনি সেলটা দেখায় দিলেন। বাট যদি আপনি পিরিয়ড শেষে করেন তাহলে কি হবে, এখানে যদি টোটাল 100টা পারচেজ হয় আপনি কিন্তু সেল গুলা কি হবে আপনি পিছনের দিক থেকে অর্থাৎ লাস্টে যে পারচেজ গুলো হয়েছে ওগুলাকে দেখায় দিবেন সিরিয়ালি আপনি সোল্ড। তাহলে আপনার কাছে কি হবে, হয়তো এই যে ফার্স্টের 3টা ট্রানজেকশনের অল স্টক আপনার হাতে থেকে যাচ্ছে। যেই কারণে আপনি লিফো মেথড ইউজ করলে বা অ্যাভারেজ মেথড ইউজ করলে আপনার পারপিচুয়াল এবং পিরিয়ডিকে কস্টিং এ ডিফার করবে, কস্ট অফ সেলস এবং হচ্ছে ইনভেন্টরি ভ্যালুয়েশনে আপনার ডিফার করবে। Under periodic inventory system, the amount of cost of goods available for sale allocated to cost sales and ending inventory may be quite different using FIFO method compared to weighted average cost method. আচ্ছা, এখানে আরেকটা বিষয় যেটা যে FIFO এবং অ্যাভারেজ মেথড দুইটাতেই আপনার পিরিয়ডিক এবং পারপিচুয়ালের ডিফারেন্স হবে, বাট ফিফোর ক্ষেত্রে আচ্ছা, পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম আমরা যখন এই যে একসাথে অর্থাৎ কন্টিনিউয়াস বেসিসে না, একসাথে যখন আমরা কি করতেছি যে একটা পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পরে ইনভেন্টরি ভ্যালুয়েশনটা করছি, ওই সময় ওই সময়টাতে আপনার কি হচ্ছে, ওই সময়টাতে আমরা যখন ভ্যালুয়েশন করি ফিফো এবং এফকোর মধ্যে আপনার ডিফারেন্স হইতে পারে। এই ডিফারেন্সটা আপনার অবশ্যই লিফো এবং ফিফোর মধ্যে যে ডিফারেন্স হবে তার চেয়ে কম্পারেটিভলি কম হবে, বাট ডিফারেন্সটা থাকবে। এই ডিফারেন্ট ডিফারেন্ট মেথডে আসলে কিছুটা একটা মেথড থেকে আরেকটা মেথডে ডিফার করতে পারে। আন্ডার পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম, ইনভেন্টরি ভ্যালুজ অফ cost of sales are continuously updated to reflect purchases and sales. As a result, the amount of cost of goods available for sale allocated to cost of sales and ending inventory is similar under FIFO and weighted average cost method. Because of lack of disclosure and the dominance of perpetual inventory system, analysts typically do not make adjustment when comparing a company using weighted average cost method with কোম্পানি ইউজিং ফিফো মেথড। এটা একটা জিনিস যে ওয়েটেড অ্যাভারেজ কস্ট মেথড এবং ফিফো মেথডের মধ্যে আপনার ডিফারেন্সটা হয়, তারপরেও এটা লিফোর মতো এত বেশি না হওয়ার কারণে কি হয় যে আর একটা হচ্ছে অত ডিটেইলড ইনফরমেশন অ্যানালিস্টের কাছে মোস্ট অফ দ্য কেসে থাকে না, না থাকার কারণে ফিফো আর ওয়েটেড অ্যাভারেজ কস্ট মেথডের মধ্যে যদি হয় তাহলে খুব বেশি অ্যাডজাস্টমেন্ট আসলে করে না। আর বর্তমান সময়ে আসলে ম্যাক্সিমাম গুলাই কি হয় যে আপনার পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম ইউজ করে থাকে, এক্সেপ্ট হচ্ছে ছোট ছোট কিছু বিজনেসের ক্ষেত্রে হয়তো অনেক সময় পিরিয়ডিক মেথডটা ইউজ করে থাকে। Using LIFO method and the periodic perpetual inventory system will generally result in different allocations to cost of sales and ending inventory. Under either a perpetual or periodic inventory system, the use of LIFO method will generally result in significantly different allocation to cost of sales and ending inventory compared to other inventory valuation method.
আপনার লিফো ইউজ করলে অন্যান্য ইনভেন্টরি মেথড থেকে ইউজুয়ালি অনেক বেশি ডিফারেন্ট অ্যালোকেশন হয়। দেখেন টোটাল কস্টে কিন্তু কোনো ডিফারেন্স হয় না, টোটাল ইনভেন্টরি কস্টটা সেম, কিন্তু হচ্ছে অ্যালোকেশন, দ্যাট মিনস হচ্ছে কস্ট অফ সেলস এবং হচ্ছে ইনভেন্টরি ভ্যালু, এই দুটার মধ্যে যে অ্যালোকেশন কস্টটা এইখানে আপনারা অনেক ডিফার করে থাকে। এখন আমরা দেখব যে ক্যালকুলেট এন্ড এক্সপ্লেইন হাউ ইনফ্লেশন ডিফ্লেশন অফ ইনভেন্টরি কস্ট এফেক্ট দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এন্ড রেশিওস অফ কোম্পানিজ দ্যাট ইউজ ডিফারেন্ট ইনভেন্টরি ভ্যালুয়েশন মেথড। সো যেসব কোম্পানি আপনার ডিফারেন্ট ইনভেন্টরি ভ্যালুয়েশন মেথড ইউজ করে তাদের ক্ষেত্রে আপনার ইনফ্লেশনের ক্ষেত্রে কি হয় আর ডিফ্লেশনের ক্ষেত্রে কি হয়। ইনফ্লেশন কোনটা? ইনফ্লেশন হচ্ছে রাইজিং প্রাইস, বা আমি বলতে পারি কস্ট, রাইজিং কস্ট। আর এটা কি? এটা হচ্ছে রিডিউসিং বা ফলিং প্রাইস। সো আপনার যদি এমন হয় যে ওভার দ্য টাইম প্রাইস কমে যাচ্ছে, সেটা হচ্ছে কি ডিফ্লেশন। যদি এমন হয় প্রাইস বাড়ছে ওভার টাইম, তখন হচ্ছে সেটা ইনফ্লেশন। সো যদি আপনার ইনফ্লেশন থাকে ইকোনমিতে, দ্যাট মিনস হচ্ছে আমরা র মেটেরিয়াল আজকে যে প্রাইসে কিনতেছি পরবর্তীতে কিনতে গেলে আরেকটু বেশিতে কিনতে হচ্ছে, সেই ক্ষেত্রে আপনার এক ধরনের রেজাল্ট, অ্যালোকেশনাল রেজাল্ট একরকম হবে। আর হচ্ছে যদি আমার এমন হয় যে প্রাইসটা দিন দিন কমে যাচ্ছে, তাহলে আরেক রকম হবে। সো একটা কোম্পানি যদি ফিফো মেথড ইউজ করে থাকে যখন ইনফ্লেশন আছে ইকোনমিতে, সেই ক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কস্ট অফ গুডস সোল্ড হবে হচ্ছে লোয়ার, অর্থাৎ আপনি লিফো মেথড ইউজ করলে যেটা হইতো তার থেকে কম হবে। এন্ডিং ইনভেন্টরি উইল বি হায়ার দেন কি, দেন হচ্ছে লিফো থেকে হায়ার হবে। গ্রস প্রফিট উইল বি হায়ার, গ্রস প্রফিটটা কিসের সাথে রিলেটেড? কস্ট অফ গুডস সোল্ড এর সাথে। কস্ট অফ গুডস সোল্ড যদি কম হয়, আমার গ্রস প্রফিট হবে বেশি, বিকজ আমার সেল প্রাইস তো সেম। এবং লিফোর ক্ষেত্রে জাস্ট অপোজিট। আর ডিফ্লেশনের ক্ষেত্রে কি হবে? ডিফ্লেশনের ক্ষেত্রে আপনার ফিফোতে কস্ট অফ গুডস সোল্ড হবে হায়ার, এন্ডিং ইনভেন্টরি হবে হচ্ছে লোয়ার, প্রফিট হবে হচ্ছে লোয়ার, এন্ড ভাইস ভার্সা। তাহলে এইখান থেকে কিন্তু আপনার একটা কোশ্চেন আসাটা অস্বাভাবিক না। সো পরীক্ষার জন্য এটা আমি মনে করি যথেষ্ট সিগনিফিকেন্ট, যে আপনার কোশ্চেন আসতে পারে যে হয়তো বা ইনফ্লেশন মার্কেটে আছে, তখন একটা কোম্পানি ফিফো ইউজ করতেছে আর একটা লিফো ইউজ করতেছে, কার গ্রস প্রফিটটা বেশি হবে, তখন আপনার আইডেন্টিফাই করে দেখাতে হবে। Next always explain LIFO reserve and LIFO liquidation and their effect on financial statements and ratios. সো আপনার লিফো রিজার্ভ, এখানে দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে লিফো রিজার্ভ আর একটা হচ্ছে লিফো লিকুইডেশন। সো লিফো রিজার্ভটা কি? লিফো রিজার্ভটা হচ্ছে ইউএস গ্যাপ রিকোয়ার্স ডিসক্লোজার। ইউএস গ্যাপ কি করে? লিফো অ্যালাউ করে, আইএফআরএস লিফো মেথড অ্যালাউ করে না। কিন্তু অ্যালাউ করলেও আপনার সাথে সাথে একটা রিকোয়ারমেন্ট আছে ইউএস গ্যাপে, যে হ্যাঁ তুমি লিফো ইউজ করতে পারবা, কিন্তু তোমাকে একটা ইনফরমেশন ডিসক্লোজ করতে হবে। সেই ইনফরমেশনটা কি? সেই ইনফরমেশনটা হচ্ছে লিফো রিজার্ভ। ইন দ্য নোটস টু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অর অন দ্য ব্যালেন্স শিট দ্য অ্যামাউন্ট অফ লিফো রিজার্ভ, মানে লিফো যদি কেউ ইউজ করে তাকে লিফো রিজার্ভটা শো করতে হবে। তো এই লিফো রিজার্ভটা কি? দ্য লিফো রিজার্ভ ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য লিফো ইনভেন্টরি ক্যারিং অ্যামাউন্ট and the inventory amount that would have been reported if FIFO method had been used. তার মানে লিফো সে ইউজ করতেছে, কিন্তু তাকে আবার জানাইতে হবে যে যদি সেটা ফিফো মেথড ইউজ করত তাহলে তার ক্যারিং অ্যামাউন্ট, ইনভেন্টরি ভ্যালুটা কত হবে সেইটা, এবং এই যে সে লিফো করার কারণে কত হয়েছে, দুইটার মধ্যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাই হচ্ছে লিফো রিজার্ভ। তাহলে আমরা কি বলতে পারি? লিফো রিজার্ভ equal to LIFO inventory
মাইনাস FIFO ইনভেন্টরি। সো লিফো মেথডে ইনভেন্টরি ভ্যালু যেটা আসছে সেটা থেকে আমরা FIFO মেথডে সেম অ্যাকাউন্টসটা FIFO মেথডে করলে ইনভেন্টরি ভ্যালু যেটা হইতো এই দুইটার ডিফারেন্স হচ্ছে লিফো রিজার্ভ। এটা কেন করা হয়? এটা হচ্ছে আপনার ইউএস গ্যাপের এটা রিকোয়ারমেন্ট, এটা ডিসক্লোজ করতে হয়। কেন ডিসক্লোজ করলে লাভ কি? লাভ হচ্ছে কি আমরা যদি আরেকটা কোম্পানি সিমিলার কোম্পানির সাথে কম্পেয়ার করতে যাই যেটা FIFO মেথড ইউজ করছে, তখন আমরা এই অ্যাডজাস্টমেন্টটা করতে পারবো। এটা যদি দেয়া না থাকে অ্যাজ এন অ্যানালিস্ট আমাদের জন্য এই অ্যাডজাস্টমেন্টটা করা ইজ ভেরি ডিফিকাল্ট। লিফো লিকুইডেশন। সো লিফো লিকুইডেশনটা হচ্ছে যদি এমন হয় আমরা কি ধরেন আমরা পারচেস করছি, সে 1 তারিখে পারচেস করলাম বা ইয়ার ওয়াইজ বলি, সে 2000 সালে পারচেস করা হয়েছে, 2001-এ পারচেস করা হয়েছে, 2002-এ পারচেস করা হয়েছে। ধরেন 2001-এ আপনি 100 টন পারচেস করছেন, সো আপনি বিক্রি করছেন ধরেন আপনি 80 টন, আপনার হাতে রয়ে গেছে হচ্ছে 20 টন। লিফো মেথডে, এটা কিন্তু লিফো মেথডে নট ফিফো। সো লিফো মেথডে আপনি 100 টন কিনছিলেন, আপনি 80 টন বিক্রি করছেন, হাতে আছে 20 টন, ওকে ফাইন। 2001-এ গিয়ে আপনি আরো 200 টন কিনলেন, বিক্রি করলেন আপনি সে 200 200 না, ধরেন আপনি বিক্রি করলেন 190 টন, তাহলে আপনার হাতে কি 10 টন রয়ে গেছে। সো যদিও আপনি লিফো মেথড ইউজ করতেছেন, সো 10 টন রয়ে গেছে। এখন অ্যাজ পার, সো এইভাবে আপনার কি হচ্ছে পুরাতন ইনভেন্টরি আপনার হাতে জমা হচ্ছে। 2002-এ ধরেন আপনি 500 টন কিনলেন, আপনি 450 টন, just give me 1 second. সো আপনি 450 টন বিক্রি করলেন, আপনার হাতে রয়ে গেছে হচ্ছে 50 টন। এই ক্ষেত্রে আপনার কোনো প্রবলেম নাই, লিফো লিকুইডেশন হচ্ছে না। এখন ধরেন 2003-এ আপনি পারচেস করলেন ধরেন 600 টন, কিন্তু আপনার বিক্রি হইল 680 টন। তার মানে কি আপনার ইনভেন্টরি ব্যালেন্স হয়ে গেছে জিরো, ইনভেন্টরি ব্যালেন্স আপনার জিরো। আপনার এইখানে আপনার কি ছিল, 20 টন ছিল, আপনার ইনভেন্টরি ব্যালেন্স ছিল 20 টন। সেকেন্ড ডেতে আপনি 200 টন কিনলেন, 190 টন বিক্রি করলেন, আপনার কাছে ইনভেন্টরি ব্যালেন্স হচ্ছে 20 + 10 30 টন। এই ক্ষেত্রে আপনার 80 টন আপনার ইনভেন্টরি ব্যালেন্স, আর এখানে এসে আপনার হয়ে গেছে কি আপনি নেগেটিভ -80 টন। দ্যাট মিনস আপনার ব্যালেন্স হয়ে গেছে নীল। এই যে নীল হয়ে গেল, এটা কি বলে হচ্ছে লিফো লিকুইডেশন। যখন এই লিফো লিকুইডেশনটা হয় তখন প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে ধরেন ইনফ্লেশনারি এনভায়রনমেন্ট, মনে করেন ইকোনমিতে ইনফ্লেশন আছে। সো ইকোনমিতে যদি ইনফ্লেশন থাকে, তাহলে ধরেন এইটা আপনি পারচেস করছিলেন $100 করে পার টন, আর এইখানে এসে আপনি পারচেস করছেন হচ্ছে সে $500 করে পার টন ফর এক্সাম্পল। তাহলে কি হচ্ছে, এই যে 80 টন, এই 80 টনটা কোথা থেকে আসছে? এই যে প্রথম দিকের প্রোডাক্ট চলে আসছে, তার মানে লো কস্টের যে প্রোডাক্ট সেটা কিন্তু আপনার এখানে বিক্রি হইল। তো বিক্রি হইলে নর্মাল সেন্সে যেভাবে কস্ট অফ সেলসটা হওয়ার কথা লিফো মেথডে একটু বেশি ইনফ্লেশনের ক্ষেত্রে, আর হচ্ছে আপনার ইনভেন্টরি ভ্যালু হওয়ার কথা কম, সেটা না হয়ে দেখা যাচ্ছে যে ডিফারেন্ট কিছু হতে পারে, হুইচ মিনস আপনার এই যে প্রথম দিককার লো কস্টের ইনভেন্টরিটা চলে আসার কারণে আপনার কস্ট অফ সেলসটা কমে যাইতে পারে অনেক। এইটাই হচ্ছে আপনার লিফো লিকুইডেশন। অর্থাৎ কি হয়, when the number of units sold exceeds the number of units purchased or manufactured, the number of units in the ending inventory is lower than number of units in the beginning inventory, and company using LIFO will experience LIFO liquidation. Some of the
What is LIFO liquidation? Some of the older units held in the inventory are assumed to have been sold. সো আমরা পলিসিটা হচ্ছে গিয়ে নতুন নতুন জিনিস আসবে, নতুন নতুন জিনিস আমরা কস্টিং করব, অর্থাৎ লাস্টে যেটা ইন করছে সেইটা আমরা আগে সেল করব। কিন্তু লিফো লিকুইডেশন হলে হয় কি, যে একদম আগের পুরাতন প্রোডাক্ট যেটা হচ্ছে গিয়ে খুব কম দামের ছিল, ওইটা অনেক সময় দেখা যায় যে আমাদের কম দামে সেল হয়ে যায়। এটা কি বলেছে? লিফো লিকুইডেশন। ইফ ইনভেন্টরি ইউনিটস cost have been rising from period to period, the LIFO liquidation occurs. In that case কি হয়, this will produce a inventory related increase in gross profit. Increase in gross profit কখন হয়? যখন cost of sales টা কম হয়। আচ্ছা, এরপরে কি বলছে? কনভার্ট এ কোম্পানিজ রিপোর্টেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ফ্রম লিফো টু ফিফো ফর দ্য পারপাসেস অফ কম্পারিজন। কম্পারিজন পারপাসে আমরা লিফো থেকে ফিফোতে কনভার্ট করব। সো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? ওই যে লিফো রিজার্ভ, এই ক্ষেত্রে হচ্ছে আমাদের লিফো রিজার্ভটা হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট। সো লিফো রিজার্ভ তো আপনার লিফো মেথডে যে কোম্পানিটা ইনভেন্টরি ভ্যালুয়েশন করছে সেই লিফো রিজার্ভ বাই ল তাকে শো করতে হয়। সরি, বাই ল না, বাই স্ট্যান্ডার্ড, বাই অ্যাকাউন্টিং ইউএস গ্যাপের স্ট্যান্ডার্ড অনুযায়ী সেটা শো করতে হয়। ফর ফিফো ইনভেন্টরি অ্যাড লিফো রিজার্ভ টু লিফো ইনভেন্টরি। তাহলে আমরা কি করব, যে লিফো যে ইনভেন্টরি আছে, লিফো মেথডে ইনভেন্টরি, ওইটার সাথে আমরা অ্যাড করব হচ্ছে লিফো রিজার্ভ। তাহলে আমরা কি পাবো? ফিফো মেথডে আপনার ইনভেন্টরি ভ্যালু যেটা হওয়া উচিত সেটা পাবো। তাহলে আমাদের কি হলো? আমাদের হচ্ছে ব্যালেন্স শিটের আইটেম, দ্যাট মিনস হচ্ছে ফিফো মেথডে ইনভেন্টরি যে ব্যালেন্স সেটা আমরা বের করতে পারবো। আর একটা হচ্ছে কি অ্যাডজাস্টমেন্ট করতে হবে? কস্ট অফ সেলসে। সো ফিফো, ফর ফিফো কস্ট অফ সেলস, ফিফো কস্ট অফ সেলস আমরা কি করব? ডিডাক্ট চেঞ্জেস ইন লিফো রিজার্ভ টু লিফো কস্ট অফ সেলস। সো আমরা লিফো মেথডে যে কস্ট অফ সেলস হবে সেখান থেকে আমরা ডিডাক্ট করব কি? ডিডাক্ট চেঞ্জেস, এই যে ডেল্টা, ডেল্টা যে সাইনটা দিলাম এটা অর্থ লিফো রিজার্ভ না, লিফো রিজার্ভের যে চেঞ্জ, চেঞ্জ ইন লিফো রিজার্ভ। সো চেঞ্জটা কিভাবে বাইর করে? যে আগের বছরের বা শুরুতে ওপেনিং এ আপনার লিফো রিজার্ভ কত ছিল, তার মানে ক্লোজিং এ ধরেন লিফো রিজার্ভ, ক্লোজিং লিফো রিজার্ভ মাইনাস ওপেনিং লিফো রিজার্ভ, এটা হচ্ছে আপনার কি? চেঞ্জ ইন লিফো রিজার্ভ। Adjust other components of income statement and balance sheet to reflect the adjusted inventory and cost of sales. So আমরা যেটা করব যে আদার কম্পোনেন্টস অফ ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট টু রিফ্লেক্ট। সো আমরা যেটা করব যে এই যে চেঞ্জটা আমাদের লিফো মেথড থেকে আমরা ফিফো মেথডে কস্ট অফ সেলসটা কি হচ্ছে আর হচ্ছে ইনভেন্টরি ভ্যালুটা কি হচ্ছে সেটা বের করার পরে ওইটা আমরা জাস্ট রিপ্লেস করব। ইনকাম স্টেটমেন্টে কস্ট অফ সেলসটা লিফো মেথডে যেটা ছিল সেটাকে চেঞ্জ করে ফিফো মেথডে যেটা সেটা বসাবো। আর হচ্ছে ব্যালেন্স শিটেও আমরা সেম কাজটাই করব, লিফো মেথডে যে ব্যালেন্স ইনভেন্টরি ভ্যালু আছে সেটাকে রিপ্লেস করব উইথ ফিফো মেথডের ইনভেন্টরি ভ্যালু দিয়ে। তাহলে কি হবে? তাহলে হচ্ছে আমাদের কম্পারিজনটা ইজিয়ার হবে। এটা আমরা এক্সাম্পল 5টা রিভিউ করলে ওখান থেকে আমরা দেখতে পারবো। নেক্সট হলো ডেসক্রাইব দ্য মেজার অফ ইনভেন্টরি এট লোয়ার অফ কস্ট অ্যান্ড নেট রিয়েলাইজেবল ভ্যালু। এটা হচ্ছে আপনার আইএফআরএস বলছে যে ইনভেন্টরিটাকে আমরা লোয়ার অফ কস্ট বা নেট রিয়েলাইজেবল ভ্যালু এই দুইটার মধ্যে যেটা কম সেইটাতে আমরা রেকর্ড করব।
Significant financial risk can result from holding of inventory. The cost of inventory may not be recoverable due to spoilage, obsolescence, or decline in selling prices. IFRS state that inventories shall be measured at lower of cost and net realizable value. তার মানে আমাদের যেই কস্টিং আছে ইনভেন্টরিটার, এটা এবং হচ্ছে নেট রিয়েলাইজেবল ভ্যালু, এই দুইটার মধ্যে যেটা আপনার কম হবে সেটাতে আমরা মেজার করব। So net realizable value, what is net realizable value? Net realizable value is the estimated selling price in the ordinary course of business less the estimated cost necessary to make the sale and estimated cost to get the inventory in condition for the sale. So NRV, net realizable value কি? NRV equal to selling price in the ordinary cost, তার মানে হচ্ছে প্রাইস, মার্কেটে প্রাইস কত আছে, বা আমরা এটাকে বলতে পারি যে সেল প্রাইস less estimated cost necessary to make the sale. সো আমরা বিক্রি করার জন্য কোনো কস্ট যদি থাকে সেটা, তার মানে হচ্ছে সেলিং কস্ট, estimated cost and estimated cost to get the inventory in condition for the sale. এখন আমরা যেই ইনভেন্টরিটা ভ্যালুয়েশন করতেছি সেটা হয়তো ওই অবস্থাতেই বিক্রি করা সম্ভব না, সেটাকে হয়তো একটু মডিফাই করে বিক্রি করতে হবে। সেক্ষেত্রে এই যে মডিফিকেশনের কস্ট সেইটাও আমরা মাইনাস করব। সে কনভার্সন বা হচ্ছে গিয়ে ইনভেন্টরি মডিফিকেশন কস্ট, মানে সেলিং কন্ডিশনে আনার জন্য যে কস্টটা হবে। In the event that the value of the inventory decline below the carrying amount on the balance sheet, the inventory carrying amount must be written down to its net realizable value and the loss recognized as an expense on the income statement. এখন যদি এমন হয় যে আমাদের ক্যারিং অ্যামাউন্টটা কি, ওই যে কস্ট, যেটা হিস্টোরিক্যাল কস্টে আমরা যে অ্যামাউন্টটা ইনভেন্টরি যে ভ্যালুটা আমাদের এই মুহূর্তে আছে সেই ভ্যালুটা থেকে যদি আমার এনআরভিটা কম হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে আমি এনআরভি তে রেকর্ড করতে গেলে একটা লস আসবে। এই লসটা আমরা কোথায় শো করব? সেটা আমরা ইনকাম স্টেটমেন্টে এক্সপেন্স হিসাবে শো করব। দিস এক্সপেন্স মে বি ইনক্লুডেড অ্যাজ পার্ট অফ কস্ট অফ সেলস অর রিপোর্টেড সেপারেটলি। এটাকে আমরা কস্ট অফ সেলস এর পার্ট হিসেবেও দেখাতে পারি বা আলাদাভাবে আমরা শো করতে পারি। In each subsequent period, a new assessment of net realizable value is made. সো প্রত্যেক বছর কি হচ্ছে, আমাদের যখন আমরা পিরিয়ডটা শেষ হয় তখন আমরা এভরি ইয়ার আমাকে এই অ্যাসেসমেন্টটা করতে হবে। রিভার্সাল limited to amount of the original write-off is required for a subsequent increase in value of inventory previously written off. এখন ধরেন 2021 সালে দেখা গেছে যে আপনার কাছে $100 মিলিয়ন ইনভেন্টরি ছিল, কিন্তু সেটার এনআরভি, নেট রিয়েলাইজেবল ভ্যালু হচ্ছে 80 মিলিয়ন। সো আপনি যেহেতু আপনার এনআরভি কম, আপনাকে ভ্যালুয়েশনটা কমায় 80 মিলিয়ন দেখাতে হচ্ছে, তার মানে $80 মিলিয়ন আপনার লস আপনি বুক করলেন কোথায়? ইনকাম স্টেটমেন্টে অ্যাজ এ এক্সপেন্স। সেটা কস্ট অফ সেলস এর মধ্যেও হতে পারে বা আলাদাভাবেও হতে পারে। এখন আপনার ইনভেন্টরিটা ধরেন 2022-এও আপনার হাতে রয়ে গিয়েছে, আপনি অলরেডি সেল করেন নাই। যদি অলরেডি সেল না করে থাকেন তাহলে আপনাকে কি করতে হবে? এই বছরও এটা অ্যাসেস করতে হবে যে এটার ভ্যালু আরো কমে গেল কিনা, বা হচ্ছে এটা রিভার্স হলো কিনা, ভ্যালু আবার বেড়ে গেল কিনা। এখন যদি ভ্যালু বেড়ে যায়, ধরেন এখন ভ্যালু বেড়ে ছিল হচ্ছে, ধরেন 2020-এ ছিল হচ্ছে 100 মিলিয়ন, সেটা কমে 2021-এ হইল হচ্ছে 80 মিলিয়ন। সো আপনি কি করলেন? আপনি লস বুক করলেন 20 মিলিয়ন, লস বুক করলেন বা রাইট অফ করলেন 20 মিলিয়ন রাইট অফ।
রাইট অফ করলেন, ভালো কথা। 2022-এ এসে এটার ভ্যালু বেড়ে হয়ে গেল, সেম ইনভেন্টরি ভ্যালুটা বেড়ে হয়ে গেল ধরেন 110 মিলিয়ন। এখন আপনার আমাদের যেই গাইডেন্স বেসড অন আইএফআরএস, আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমরা 20 মিলিয়ন আগের বছর রাইট অফ করলাম, এটাকে আবার রিস্টেট করতে হবে, তার মানে রিভার্সাল করতে হবে। আমাকে কি করতে হবে? রিভার্সাল অফ রাইট ডাউন। তো কত করব? এখন তো হচ্ছে 80 থেকে 110, 30 মিলিয়ন বাড়লো না, 30 মিলিয়ন আমি করতে পারবো না। অরিজিনালি যতটুকু রাইট ডাউন করা হয়েছে কত? 20 মিলিয়ন। সো দ্যাট ইউ শুড বুক রিভার্সাল অফ রাইট ডাউন 20 মিলিয়ন। তার মানে এই 20 মিলিয়ন আপনি রিভার্স করবেন। রিভার্স করে তাহলে আপনি ভ্যালু, মার্কেটে যদিও এটার ভ্যালু 110 মিলিয়ন, আপনি কি করবেন? আপনি ব্যালেন্স শিটে শো করবেন হচ্ছে 100 মিলিয়ন। তার মানে যতটুকু রাইট ডাউন করা হয়েছে শুধুমাত্র ওইটুকুই আপনার রিভার্স করা যাবে, তার বেশি রিভার্স করা যাবে না। The reversal of any write down of inventory is recognized as a reduction in cost of sales. US GAAP prohibit the reversal of write down, কিন্তু আপনার এই রিভার্সাল অফ রাইট ডাউনটা অ্যালাউড হচ্ছে শুধুমাত্র কিসে? আইএফআরএস অনুযায়ী। ইউএস গ্যাপ এই রাইট ডাউনটা অ্যালাউ করে না। এখন দেখি, ডেসক্রাইব ইমপ্লিকেশন অফ ভ্যালুইং ইনভেন্টরি অ্যাট নেট রিয়েলাইজেবল ভ্যালু ফর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এন্ড রেশিওস। এখন এনআরভিতে আপনি যখন নেট রিয়েলাইজেবল ভ্যালুতে ইনভেন্টরিকে ভ্যালুয়েশন করবেন, তার আসলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এবং রেশিওতে ইমপ্লিকেশন কি? দেখেন, এনআরভিতে আপনি যখন রেকর্ড করবেন তখন কি হচ্ছে? এনআরভিতে আপনি কখন রেকর্ড করবেন? যখন হচ্ছে এনআরভি ইজ লোয়ার দেন আপনার ক্যারিং ভ্যালু থেকে যদি কম হয় তাহলে তো শুধু শুধু রাইট ডাউন করবেন। তাহলে কি হচ্ছে? রাইট ডাউন যদি করেন, আপনি এনআরভিতে রিকগনাইজ করেন, তাহলে আপনার প্রথম জিনিস হচ্ছে কি, আপনি একটা লস রিকগনাইজ করতেছেন। সো আপনার কি হবে? প্রফিট কমে যাবে। ইনভেন্টরি আপনার কম দেখাবে, অ্যাসেটও কমে যাবে। অ্যান্ড ইনভেন্টরি রাইট ডাউন reduces both profit and carrying amount of inventory on the balance sheet, thus has a negative effect on profitability. সো আপনার কি হচ্ছে? আপনি যদি একটা লস রেকর্ড করেন বা একটা এক্সপেন্স রেকর্ড করেন, আপনার কি হবে? প্রফিটটা কমে যাবে। যদি আপনি ওই এক্সপেন্সটা আপনি রেকর্ড না করতেন, তাহলে আপনার যে প্রফিট হতো তার থেকে প্রফিটটা কমে যাবে। সো আপনার অ্যাসেটের পরিমাণটা কমে যাওয়ার কারণে লিকুইডিটি কন্ডিশন খারাপ শো করবে, সলভেন্সিও কম্পারেটিভলি খারাপ শো করবে। However, activity ratios, for example, inventory turnover, total asset turnover, will be positively affected by a write down because of the asset base denominator is reduced. আপনার ইনভেন্টরি টার্নওভার, টোটাল অ্যাসেট টার্নওভার, এগুলাতে আপনার কি থাকে? ডিনোমিনেটরে থাকে হচ্ছে অ্যাসেট। তো অ্যাসেটটা যদি থাকে, অ্যাসেটটা কি? ইনভেন্টরি ইজ অ্যাসেট, তারপর হচ্ছে টোটাল অ্যাসেটও অ্যাসেট। তো অ্যাসেট যদি কমে যায়, অর্থাৎ আপনি রাইট ডাউন করলে কি হচ্ছে? অ্যাসেট কমে যাচ্ছে। তো ডিনোমিনেটর ছোট হয়ে গেলে কি হয়? আপনার ইক্বিটি রেশিওটা বেশি হয়, কারণ টার্নওভার তো যা ছিল তাই আছে, নিউমারেটর ঠিক আছে, ডিনোমিনেটর কমে গেছে, তাহলে কি হবে? ইক্বিটি রেশিও উইল শো বেটার। The negative impact on some key ratios due to decrease in profit may result in reluctance by some companies to record inventory write-downs unless there is a strong evidence that the decline in value of the inventory is permanent. So, যেহেতু আপনার এই ইনভেন্টরি রাইট ডাউনটা করলে পরে যেটা হয় যে প্রফিটেবিলিটি কম শো করে বা প্রফিটেবিলিটি একটু খারাপ শো করে, সেহেতু ম্যাক্সিমাম কোম্পানিগুলো এটা করতে চায় না। ইফ মানে একেবারেই যদি অবভিয়াস হয়ে যায় ভিন্ন কথা, না এটা করতে চায় না। আর যদি সেটা হয়েছে ইউএস গ্যাপের আন্ডারে, তারা তো আরো করতে চায় না, কারণ ইউএস গ্যাপের আন্ডারে আপনি একবার রাইট ডাউন করলে সেটাকে আপনি আর রিভার্স করতে পারছেন না, যদিও আপনার হয়তো বা ওই অ্যাসেটের ভ্যালুটা পরবর্তীতে বেড়ে গেল। Next, always describe financial statement presentation of
and disclosure relating to inventories, inventory related presentation এবং disclosure গুলা। তো disclosures are useful when analyzing a company. IFRS require the following financial statement disclosures concerning inventory. IFRS কি রিকোয়ার করে? ফলোইং ডিসক্লোজার গুলা রিকোয়ার করে। এ কি বলছে? The accounting policies adopted in measuring inventories. Accounting policies adopted in measuring inventories, including the cost formula, inventory valuation method used. সো আপনার আইএফআরএস কি বলছে? যে অ্যাকাউন্টিং পলিসিতে আপনি যে মেজারমেন্টের জন্য, ইনভেন্টরি মেজারমেন্টের জন্য আপনি কোন পলিসি আপনি ইউজ করছেন এবং ইনভেন্টরি ভ্যালুয়েশনের মেথডটা কি সেটা আপনাকে ডিসক্লোজ করতে হবে। বি কি বলছে? যে টোটাল ক্যারিং অ্যামাউন্ট অফ ইনভেন্টরিজ কত সেটা আপনাকে ডিসক্লোজ করতে হবে, অ্যান্ড দ্য ক্যারিং অ্যামাউন্ট ইন ক্লাসিফিকেশন, ফর এক্সাম্পল মার্চেন্ডাইজ, র মেটেরিয়াল, প্রোডাকশন সাপ্লাইজ, ডাব্লিউআইপি, ফিনিশড গুডস, এগুলো আপনার শো করতে হবে। অর্থাৎ ক্যারিং অ্যামাউন্ট গুলা আপনাকে ওই ক্যাটাগরি ওয়াইজ আপনাকে দেখাইতে হবে। ক্যারিং অ্যামাউন্ট অফ ইনভেন্টরিজ ক্যারিড এট ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেল। সো আপনার ক্যারিং ভ্যালুটা ফেয়ার ভ্যালু মাইনাস কস্ট অফ সেলস এই মেথডে আপনাকে শো করতে হবে। The amount of inventory is recognized as an expense during the period. যদি কোনো ধরনের আপনার যে এক্সপেন্স গুলো আমরা রিকগনাইজ করতেছি ইনভেন্টরি, দ্যাট মিনস হচ্ছে কস্ট অফ সেলস যেই পোর্শনটা সেটা আপনাকে শো করতে হবে অবশ্যই। দ্য অ্যামাউন্ট অফ এনি রাইট ডাউন, যদি কোনো রাইট ডাউন থেকে থাকে ইনভেন্টরি তাহলে ওইটাও আপনার ওইখানে ডিসক্লোজ করতে হবে। দ্য অ্যামাউন্ট অফ এনি রিভার্সাল, যদি কোনো রিভার্সাল থাকে সেটাও ডিসক্লোজ করতে হবে। সার্কামস্টেন্সেস অর ইভেন্টস দ্যাট লেড টু রিভার্সাল, কেন আপনার রিভার্সালটা করতে হইলো সেটাও আপনাকে ডিসক্লোজ করতে হবে। ক্যারিং অ্যামাউন্ট অফ ইনভেন্টরিজ প্লেসড অ্যাজ সিকিউরিটি, যদি কোনো ইনভেন্টরি সিকিউরিটি, কোনো লায়াবিলিটির এগেনস্টে সিকিউরিটি হিসেবে প্লেজ করা থাকে সেক্ষেত্রে সেটাও আপনার ইনফর্ম করতে হবে বা ডিসক্লোজ করতে হবে। Inventory related disclosures under US GAAP are very similar to disclosure above, except requirement of F and G are not relevant because US GAAP do not permit the reversal of prior year inventory write down. So আপনার F এবং G তে কি বলা হয়েছে? রিভার্সাল অফ রাইট ডাউন করা হলে সেই অ্যামাউন্টটা কত, আর হচ্ছে রাইট ডাউনের কারণটা কি। সো এই দুটা জিনিস ইউএস গ্যাপে লাগে না, কারণ ও তো রিভার্সালই অ্যালাউ করে না, তাহলে তো কারণের প্রশ্নই ওঠে না বা রিভার্সালের ইনফরমেশনটা এখানে আসারই কোনো প্রয়োজন নাই। US GAAP also require disclosure of significant estimates applicable to inventories and of any material amount of income resulting from liquidation of LIFO inventory. US GAAP also যে জিনিসটা ডিসক্লোজ করতে বলে যদি হয় সিগনিফিকেন্ট কোনো এস্টিমেটের ইস্যু থাকে ইনভেন্টরিতে সেইটা, আর একটা হচ্ছে লিফো লিকুইডেশন যদি হয়ে থাকে, তাতে যদি আপনার বড় ধরনের কোনো অর্থাৎ ম্যাটেরিয়াল কোনো ইম্প্যাক্ট থাকে সেটা আপনার ওখানে ডিসক্লোজ করতে হয়। Explain the issues that analysts should consider when examining a company's inventory disclosure and other sources of information. একজন অ্যানালিস্ট যখন আপনার ইনভেন্টরির যে ডিসক্লোজার গুলা সেগুলা দেখবে এবং আদার সোর্সেস অফ ইনফরমেশন গুলা দেখবে তখন কোন জায়গাগুলোতে ফোকাস করবে। দ্য চয়েস অফ ইনভেন্টরি ভ্যালুয়েশন মেথড ইম্প্যাক্টস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। সো যেহেতু চয়েসটা ইম্প্যাক্ট করে সেহেতু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কে যেহেতু ইনভেন্টরি ভ্যালুয়েশন এফেক্ট করে, তাহলে কি করতে হচ্ছে আমাদের এদিকে লক্ষ্য রাখতে হবে অ্যাজ এন অ্যানালিস্ট। দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আইটেমস ইম্প্যাক্টেড ইনক্লুড কস্ট অফ সেলস, gross profit, net income, inventories, current assets, and total assets. Therefore, the choice of inventory valuation method also affects financial ratios. তার মানে valuation method different হলে কি হবে? Financial ratio গুলা different হবে that contain these items. Ratios such as current ratio, return on asset, gross profit margin, inventory turnover are impacted. As a consequence, analysts must carefully
consider inventory valuation method differences when evaluating a company's performance over time or when comparing its performance with performance of industry or industry competitor. Additionally, the financial statement items and ratios may be impacted by adjustment of inventory carrying amount to net realizable value or current replacement cost. সো অ্যাজ এন অ্যানালিস্ট আমরা কি দেখতে হবে যে কোন রেশিও গুলো এফেক্টেড হয় আর হচ্ছে কোন ফিগার গুলো এফেক্টেড হয়, লাইক হচ্ছে কস্ট অফ সেলস, গ্রস প্রফিট, নেট ইনকাম, ইনভেন্টরিজ, কারেন্ট অ্যাসেট, টোটাল অ্যাসেট। আর এগুলোর রিলেটেড যে রেশিও গুলা, লাইক কারেন্ট রেশিও, রিটার্ন অন অ্যাসেট, গ্রস প্রফিট মার্জিন, ইনভেন্টরি টার্নওভার, এইগুলা আপনার কেয়ারফুলি দেখতে হবে। Calculate compare ratios of companies including companies that use different inventory methods. Three ratios often used to evaluate efficiency, effectiveness of inventory management are inventory turnover, days inventory on hand, and gross profit margin. এগুলো আমরা লাস্ট ক্লাসে ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস টেকনিকের মধ্যে এগুলো যদিও কভার করা হয়েছে, এখানে কিছু রিপিটেশন হিসেবে চলে আসছে। These ratios are directly impacted by company's choice of inventory valuation method. Analysts should be aware, however, that the many other ratios are also affected by choice of inventory valuation method, although less directly. These include current ratios, because inventory is component of current assets, the return on asset ratio, because cost of sales is key component in deriving net income. Inventory is a component of total assets, even the debt to equity ratio. Debt to equity ratio, because the cumulative measured net income from the inception of the business is the aggregate component retained earnings. সো আমাদের যেটা করতে হবে একটা হচ্ছে কি যে এই যে ইনভেন্টরি রেশিও, ডেইজ অফ ইনভেন্টরি অন হ্যান্ড, গ্রস প্রফিট মার্জিন, এইগুলো আপনার কি হয়, ইম্প্যাক্টেড হয় বাই ইনভেন্টরি ভ্যালুয়েশন চয়েস। ইনভেন্টরি ভ্যালুয়েশনের যে মেথড বা চুজ করা হচ্ছে তার উপরে বেস করে এগুলো এফেক্টেড হওয়ার কারণে যেটা করতে হচ্ছে যে আমাদের এই ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকতে হয়, প্রয়োজনীয় অ্যাডজাস্টমেন্ট করা লাগতে পারে। দ্য ইনভেন্টরি টার্নওভার রেশিও মেজার্স দ্য নাম্বার অফ times during the year a company sells its inventory. The higher the turnover ratio যত বেশি হবে তত কি বেটার। The more times the inventory is sold during the year and the lower the relative investment of resources in inventory. তো আমাদের টার্নওভার রেশিও, ইনভেন্টরি টার্নওভার যদি বেশি হয়, ইনভেন্টরিতে আমাদের ইনভেস্টমেন্টটা কম্পারেটিভলি কম করা লাগে। Days of inventory on hand can be calculated as days in the period divided by the inventory turnover. Thus, inventory turnover and days of inventory on hand are inversely related. It may be that inventory turnover, however, is calculated using average inventory in the year, whereas days of inventory on hand is based on ending inventory amount. In general, inventory turnover and the number of days of inventory on hand should be benchmarked against industry norms and compared across year. So আমরা এই যে রেশিওগুলো, এই রেশিওগুলোতে কে মেইনলি আমরা কি করব যে ইন্ডাস্ট্রির এভারেজের সাথে কম্পেয়ার করে বোঝার চেষ্টা করব whether this company is doing good or bad. A high inventory turnover ratio and a low number of days of inventory on hand might indicate highly effective inventory management. যদি এমন হয় যে টার্নওভার রেশিও বেশি বা ইনভেন্টরি হাতে কম সময় থাকতেছে, সেটা কি মিন করে যে কোম্পানিটা ইনভেন্টরি ম্যানেজমেন্ট অনেক ইফেক্টিভ হচ্ছে। অল্টারনেটিভলি, a high inventory ratio and a low number of days of inventory on hand could indicate that the company does not carry an adequate amount of inventory or that the company has written down inventory values. Inventory shortages could potentially result in loss of sales. ইনভেন্টরি শর্টেজের কারণে কি হইতে পারে যে আপনি যদি এমন হয় যে ইনভেন্টরি লেভেলটা কম রাখতেছেন, তাহলে কি হতে পারে যে আপনার সেল কমে যাইতে পারে বা প্রোডাকশনে প্রবলেম হইতে পারে। ধরেন আপনি একটা দোকানে গেলেন, সেখানে সাফিসিয়েন্ট এনাফ অফ প্রোডাক্ট নেই, তাহলে কি হবে, তার সেল আসলে কমে যাবে।
টু অ্যাসেস হুইচ এক্সপ্লানেশন ইজ মোর লাইকলি, যে ও কি অনেক বেশি ইফেক্টিভ নাকি তার আসলে প্রবলেম হচ্ছে, সেটা বোঝার জন্য অ্যানালিস্ট ক্যান কম্পেয়ার দ্য কোম্পানিজ ইনভেন্টরি টার্নওভার অ্যান্ড সেলস গ্রোথ রেট উইথ দোজ অফ দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড রিভিউ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ডিসক্লোজার। তাহলে দেখেন, যদি ইনভেন্টরি রিলেটেড প্রবলেমের কারণে আপনার ইনভেন্টরি কম থাকে, সেই ক্ষেত্রে কি হবে, গ্রোথটা নর্মালি কমে যাওয়ার কথা বা গ্রোথ থাকার কথা না, বাট গ্রোথ যদি থাকে আবার এদিকে ইনভেন্টরি লেভেলটাও কম, ইনভেন্টরি টার্নওভার বেশি, তাহলে বুঝতে হবে এটা জেনুইনলি বেটার ম্যানেজ করছে। স্লোয়ার গ্রোথ কম্বাইন্ড উইথ হায়ার ইনভেন্টরি টার্নওভার কুড ইন্ডিকেট inadequate inventory level. Write down of inventory could reflect poor inventory management. Minimal write down and sales growth rates at or above the industry's growth rate would support the interpretation that the higher turnover reflects greater efficiency in managing inventory. তার মানে আপনার যদি হয় যে রাইট ডাউনটা কম হচ্ছে, সেলসের গ্রোথটা ভালো আছে, আবার ইনভেন্টরি টার্নওভারও বেশি আছে, তার মানে ম্যানেজমেন্ট ইনভেন্টরি টাকে ভালোভাবে ইফিশিয়েন্টলি হ্যান্ডেল করতে পারছে। আর যদি এমন হয় যে না, লো ইনভেন্টরি টার্নওভার and a high number of days inventory on hand relative to industry norms, তাহলে কি হবে, it does mean যে স্লো মুভিং অর অবসোলিট ইনভেন্টরি, ইনভেন্টরিতে এমন কিছু আছে যেগুলো হচ্ছে স্লো মুভিং। Again, comparing the company's sales growth across the years and with the industry and reviewing financial statement disclosures can provide additional insight. The gross profit margin, the ratio of gross profit to sales indicates percentage of sales being contributed to net income as opposed to covering the cost of sales. Firms in highly competitive industries generally have lower gross profit margin. এই গ্রস প্রফিট মার্জিনটা কি হয়, আপনার ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি আসলে ভেরি করে। কম্পিটিটিভ ইন্ডাস্ট্রিগুলোতে আপনার গ্রস প্রফিট মার্জিন কম হয়ে থাকে, আর যেগুলো হচ্ছে আপনার কম্পিটিশন কম সেখানে আপনার মার্জিনটা একটু বেশি হয়। A company's gross profit margin may be function of its type of product. A company selling luxury products will generally have higher gross profit margin than a company selling a staple product. The inventory turnover of companies selling luxury products, however, is likely to be much lower than the inventory turnover of the company selling a staple product. So inventory turnover normally কি হচ্ছে, লাক্সারি প্রোডাক্টের ক্ষেত্রে অনেক কম হয়। কেন কম হয়, কারণ আপনারা জানেন যে দামি জিনিস এখানে মার্জিনটা বেশি থাকে কিন্তু টার্নওভারটা কম হয়, অর্থাৎ আপনার প্রোডাক্ট অনেক দিন লাগে বিক্রি করতে। আর যেগুলো স্ট্যাপল প্রোডাক্ট সেগুলো হচ্ছে আপনার সেল দ্রুত হয় কিন্তু মার্জিনটা কম থাকে। লাস্ট এলওএস, analyze and compare the financial statement of companies including companies that use different inventory methods. So IFRS US GAAP require companies to disclose either on the balance sheet or in the notes to the financial statement the carrying amount of inventories in classification suitable to the company. For manufacturing companies, this classification might include production supplies, raw materials, work in progress, finished goods. For a retailer, this classification might include significant categories of merchandise, the grouping of inventories with similar attributes. These disclosures may provide signals about a company's future sales and profit. সো এই যে আপনার ইনভেন্টরি গুলো যে ব্রেকডাউনটা দিচ্ছে, এই ব্রেকডাউনটা আপনার ইউএস গ্যাপ এবং আইএফআরএস অনুযায়ী ডিসক্লোজ করা লাগে। এইখান থেকে আমরা ভালো একটা ইনফরমেশন পেতে পারি যে ভবিষ্যতে আসলে বিজনেসটা কেমন হবে। For example, a significant increase in raw material and or work in progress inventories may signal company expects an increase in demand for its product. So আপনার যদি দেখা যায় যে র মেটেরিয়াল বা ওয়ার্ক ইন প্রোগ্রেসটা বাড়ছে, এটা মিন করতে পারে যে সামনে আসলে ফোরকাস্ট করছে কোম্পানি যে আরো ভালো বিজনেস হবে। This suggests an anticipated increase in sales and profit, however, a substantial increase in finished goods
কিন্তু ফিনিশড গুডস যদি বেড়ে যায়, ইনভেন্টরিজ while the raw materials and work in progress are declining may signal a decrease in demand for companies' products and hence lower future sales and profit. দেখেন আমরা যদি এই যে ক্লাসিফিকেশনটার দিকে দেখি, যে র ম্যাটেরিয়াল ওয়ার্ক ইন প্রোগ্রেস ধরেন বাড়তেছে, কিন্তু ফিনিশড গুডস বাড়ছে না, তার মানে হচ্ছে কোম্পানির সেলটা খুব ভালো হচ্ছে এবং কোম্পানি আশা করতেছে যে সামনে আরো ভালো সেল হবে। কিন্তু যদি এমন দেখেন যে র ম্যাটেরিয়ালের পরিমাণটা কমে যাচ্ছে, ওয়ার্ক ইন প্রোগ্রেসও দিন দিন কমায় ফেলতেছে, কিন্তু আপনার ফিনিশড গুডস এর পরিমাণটা বেড়ে যাচ্ছে, তার মানে হচ্ছে কোম্পানির বিক্রি করতে সমস্যা হচ্ছে, তাই তো? তার মানে এটা সিগন্যাল দিতেছে, তার মানে কি দেখেন, এই যে ক্লাসিফিকেশনের ডিফারেন্ট আইটেমের চেঞ্জের মধ্য থেকে আমরা কিছু সিগন্যাল বের করে নিতে পারি। This may also signal a potential future write-down of finished goods inventory. Irrespective of the signal, the analyst should thoroughly investigate the underlying reason for significant changes in company's raw materials, work in progress, and finished goods inventories. Analysts also should compare the growth rate of a company's sales to the growth rate of its finished goods inventories. সো সেলস এর গ্রোথের সাথে ফিনিশড গুডস এর যেই গ্রোথ, এইটার গ্রোথ গুলাকে কম্পেয়ার করতে হবে, because this could also provide a signal about future sales and profit. For example, if the growth of inventories is greater than growth of sales, this could indicate a decline in demand and a decrease in future earning. Company may have to lower the selling price of its products to reduce its inventory balances, and or it may have to write down the value of its inventory because of obsolescence, both of which would negatively affect profit. Besides, the potential for markdown, write down, having too much inventory on the hand, or the wrong type of inventory can have a negative financial effect on a company because it increases a inventory related expense such as insurance, storage cost, taxes. In addition, it means that the company has less cash, working capital available to use for other purposes. So different component গুলাকে আমরা দেখে ওইটা কোম্পানির আসলে কোন অবস্থায় আসছে, কোন দিকে যাচ্ছে, এরকম একটা ধারণা আমরা তৈরি করতে পারি। Inventory write down may have substantial impact of companies' activity, profitability, liquidity, and solvency ratios. It is critical for the analyst to be aware of industry trend toward product obsolescence and to analyze financial ratios for their sensitivity to potential inventory impairment. অনেক ইন্ডাস্ট্রি আছে টেকনোলজি চেঞ্জ হওয়ার কারণে অনেক বেশি আপনার অবসলিসেন্স হয়ে থাকে এবং ইনভেন্টরি রাইট ডাউন করতে হয়। কোম্পানিজ ক্যান মিনিমাইজ দ্য ইম্প্যাক্ট অফ ইনভেন্টরি রাইট ডাউনস বাই বেটার ম্যাচিং দেয়ার ইনভেন্টরি কম্পোজিশন the growth with prospective customer demand. To obtain additional information about a company's inventory and its future sales, a variety of sources of information are available. Analysts should consider management discussion and analysis, MD&A, or similar sections of company's financial reports, industry related news and publications, and industry economic data. When conducting comparisons, differences in the choice of inventory valuation method can significantly affect comparability of financial ratios between companies. A restatement from LIFO method to FIFO method is critical to make a valid comparison with companies using method other than LIFO method, such as those companies reported under IFRS. Analysts should seek out as much information as feasible when analyzing performance of companies. সো আমরা আসলে এই কম্পারিজনটা করার সময় আরেকটা যেটা করতে হবে, যে লিফো মেথডে যদি কোনোটা রিপোর্টেড হয় সেটাকে ফিফোতে কনভার্ট করে কম্পেয়ার করতে হবে। কম্পেয়ার করলে পরে আমরা প্রপার অ্যানালাইসিসটা পাবো। সো ফর